সুপ্রিয় বন্ধুগণ, আসসালামু আলাইকুম। দূরে কাছে দেশে অত দেশে বাইরে থেকে প্রিয় বন্ধুরা ঠিক এই মুহূর্তে যে যেখান থেকে বাস্তব জীবনের গল্প শোনার জন্য আমার সাথে জয়েন করেছেন আমি আপন। আর যে আপন জীবনের গল্পের 991তম পর্বে আপনাকে বরাবরের মতো স্বাগত জানাচ্ছি। প্রিয় বন্ধুগণ, আজ আমি আপনাকে শোনাবো বরিশালের ছেলে মোহাম্মদ ফয়সালের জীবনের হৃদয় কাঁপানো, তাজ্জব হয়ে যাওয়ার মতো এক বাস্তব জীবন কাহিনী। আজকের গল্পের টাইটেল যে মেয়ে সেজে নিজের বাবার কাছ থেকে হাতিয়ে নেয় 2 লক্ষ টাকা। এক ছেলে মেয়ে সেজে তার বাবার সাথে প্রতারণা করে নিয়ে নেয় 2 লক্ষ টাকা। এই গল্পটা শুনে যেমনটা না আমার হাসি পেয়েছে, তার চেয়ে অনেক বেশি কষ্টও লেগেছে। একটা কারণ, যে গল্পের মাঝে আপনি এমন একটা শিক্ষা পাবেন, এমন এক ধর্মীয় শিক্ষা পাবেন যেটা শোনার পরে আপনি অবাক হয়ে যাবেন। তাই সবাইকে অনুরোধ করব শুরু থেকে শেষ পর্যন্ত গল্প জুড়ে আমার সাথেই থাকবেন এবং গল্প শেষে বরিশালের ভাই ফয়সালকে ঠিক আপনার মতো করে একটা মন্তব্য কমেন্ট বক্সে লিখবেন। ধন্যবাদ সবাইকে। সুপ্রিয় বন্ধুগণ, আসসালামু আলাইকুম। আমার নাম মোহাম্মদ ফয়সাল হোসেন, আমার বাড়ি বরিশাল। বন্ধুগণ, আমি আমার জীবনের গল্পটা শুরু করার শুরুতে আপনাদেরকে আমার পরিবারের বিষয়ে জানিয়ে রাখি। আমার পরিবারে আমি আছি, আমার বাবা আছে, মা আছে, এছাড়া রয়েছে আমার ছোট একজন কাকা, সাথে রয়েছে আমার ছোট একটা বোন। আমরা টোটাল 1 ভাই 1 বোন। আমাদের পরিবারটা বরিশাল শহর থেকে অনেক দূরে সবুজ শ্যামলাগড়া কোনো এক ছোট্ট মায়াবী গ্রামের এক উচ্চ মধ্যবিত্ত পরিবার। আমার বাবা পেশায় একজন ব্যবসায়ী বলতে আমার বাবা কৃষি ব্যবসা করে। যেমন আমাদের অনেক জায়গা সম্পত্তি আছে, আমাদের জায়গা সম্পত্তি বর্গা বাগা দেওয়া থেকে শুরু করে বাবা নিজেও চাষাবাদ করে। এছাড়া রয়েছে আমাদের অনেক বড় একটা গরুর খামার, যে খামারে রয়েছে প্রায় 30টারও অধিক গরু। তাছাড়া আমার বাবার আরও রয়েছে মাছের ঘের, যেখানে আমার বাবা প্রতি বৎসরে প্রায় লক্ষ লক্ষ টাকা ইনকাম করে। আমাদের পরিবারটা অনেক সুখী শান্তির একটা পরিবারে ছিল, কিন্তু আমার বাবা একটু ব্যতিক্রমধর্মী মানুষ ছিল। আমার বাবা বেশিরভাগই টাকা পয়সা নষ্ট করে ফেলতো। জুয়া খেলা থেকে শুরু করে বন্ধু বান্ধবের সাথে খারাপ কাজে মেশা থেকে অনেক বাজে কাজ করে আমার বাবা অনেক বেশি টাকা পয়সা নষ্ট করে ফেলে। তা না হলে আমাদের পরিবারটা আমাদের এলাকার এক উচ্চবিত্ত পরিবার হিসাবেই থাকতো। আমি আর আমার ছোটো বোন যমজ জন্মাই। শুনেছিলাম আমার মায়ের বিয়ের পরে নাকি প্রায় 5 বৎসরের মতো আমার মায়ের ঘরে কোনো সন্তানাদি হচ্ছিল না। ঠিক 5 বৎসর পরে একসাথে আমি আর আমার ছোটো বোন জন্মাই। আমি আর আমার ছোটো বোন আমরা দুজনেই মাঝামাঝি, মানে ঠিক কয়েক মিনিটের ব্যবধান। আর আমার বোন আর আমি যখন পৃথিবীতে আসি, আমার বোন দেখতে অনেকটা কালো এবং খাটো হয়, আমি ঠিক তারই ব্যতিক্রম হই। আমি অনেকটা ফর্সা এবং লম্বা হই। পরিবারের কারো চেহারার সাথে আমার চেহারার কোনো মিল নেই। এই জন্য অনেকে আমাকে বলতো আমি নাকি এই পরিবারের কেউই না, আমি নাকি ওই পরিবারের কোনো মানুষই না। অনেকে আমাকে এই ধরনের কথাবার্তাগুলোও বলতো। এভাবে ছোটোবেলা থেকে আমি একটু একটু করে বড় হই। আমি যখন বুঝতে শিখি, আমি যখন স্কুলে যাই, আমি যখন পড়াশোনা করি, তখন মানুষের মুখে মুখে আমার নামের শেষে একটা ভিন্ন রকমের নাম আমি শুনতে পাই। সেটা হচ্ছে, লোকে আমাকে বলে ফয়সাল হাফ লেডিস, আমাকে হাফ লেডিস বলে ডাকে। তার বড় কারণ হচ্ছে আমি একজন সুস্থ সবল পুরুষ মানুষের মতো চলাফেরা করতে পারি না। আমি অনেকটা মেয়েদের মতো হাঁটাচলা করি এবং আমার কণ্ঠটাও প্রায় অনেকটা মেয়েদের মতো। এজন্য সবাই আমাকে বলে আমি নাকি আধা পুরুষ আর আধা নারী। তার জন্য সবাই আমাকে হিজড়া অথবা অনেকে আমাকে হাফ লেডিস বলে ডাকতো। এই বিষয়টা আমার কাছে অনেক খারাপ লাগতো। আমি যখন স্কুলে যাইতাম এই জিনিসটা আমি নিতে পারতাম না। আমি আর আমার বোন একই ক্লাসে পড়াশোনা করতাম। তা আমার বোন অনেক খাটো এবং অনেকটাই কালো ছিল। আমি আমার বোনের সাথে চললে পৃথিবীর কেউ বিশ্বাস করতো না যে এটা আমার আপন ছোটো বোন। কেউ এটা বিশ্বাস করতেই চাইতো না, কারণ বোনের সাথে আমার চেহারার অনেক বেশি পার্থক্য ছিল। এরকম করতে করতে একটা পর্যায়ে আমি যখন ক্লাস 9-এ উঠি, আমার বোনও তখন 9-এ ওঠে, তখন আমার বোনের জন্য একটা ভালো বিয়ের প্রস্তাব আসে। আমাদের আত্মীয় স্বজনের মাধ্যমেই আসে বিয়ের ঘরটা, অনেক দূরের একটা সম্পর্ক আসে আমার বোনের জন্য, এবং ছেলেদেরও অনেক টাকা পয়সা আছে। আমার মা তখন খুব টেনশনে পড়ে যায়। খাটো আর কালো থাকার কারণে আমার মা চিন্তা করে ওই ছেলে যদি আমার বোনকে দেখে পছন্দ না করে এবং আমার বোনকে বিয়ে না করে, এই টেনশনটা আমার মায়ের মাথায় অনেকভাবে চেপে বসে, যার জন্য ওরা মেয়ে দেখার জন্য আসতে চায়। কিন্তু আমার মা 1 দিন 2 দিন 3 দিন করে করে জাস্ট পিচ নামাচ্ছিল, মানে পিছে নিয়ে যাচ্ছিল। ওরা যেদিন আসবে বলে আমার আম্মা বলে আমার মেয়ের শরীর ভালো না, আপনারা 2 দিন পরে আসেন, 3 দিন পরে আসেন, এরকম করে করে জাস্ট পিছনের দিকে নিয়ে যাচ্ছিল। আমার মা ভয় পাচ্ছিল যে ছেলে যদি মেয়েকে দেখে পছন্দ না করে।
এমন করতে করতে আমার দুঃসম্পর্কের এক পুপি আমাদের বাড়িতেই পুপি একদিন হঠাৎ করে আমার আম্মারে আমার সামনে বলে বসলো, আর একটা কাজ করেন, আপনার ছেলেটাও তো দেখতে মেয়ের মতো, আপনার ছেলেটারে দেখাই আপনার মেয়েটারে বিয়ে দিয়ে দেন। সালটা তখন প্রায় 2008 থেকে 9-এর মাঝামাঝি একটা সময়, তখন আমরা এসএসসি পরীক্ষা দিই। এরকম একটা কথা যখন আমার আম্মাকে বলে, আমার আম্মা তখন এই বিষয়টা সিরিয়াসলি নিয়ে ওই দিন রাতে আমাকে বলে যে ফয়সাল, তুই কি তোর বোনের জন্য এই কাজটা করতে পারবি? আমি তখন বললাম যে মা, এটা কী ধরনের কথা, এটা কোনো কথা হলো? মা আমাকে বলে, কেউ বুঝবে না, আমরা তোরে এমনভাবে মেকআপ করাবো, এমনভাবে সাজাবো, কেউ ধরার ক্ষমতা নাই, কেউ বোঝারও ক্ষমতা নাই, তোরে সুন্দর করে সাজিয়ে মেয়ের বাবা মায়ের মানে ছেলের বাবা মায়ের সামনে নিয়ে যাব, তারা বুঝতেই পারবে না, এবং তুইও তো মেয়েদের মতোই কথা বলতে পারিস, একটু মেয়েদের মতো কথা বলে যদি তুই সংসারটা মানে এই ছেলেটার মনটা জয় করতে পারিস, তাহলে তোর বোনকে এই ছেলের কাছে বিয়ে দিব। বিষয়টা আমার কাছে তখন কেমন জানি একটু হাস্যকর মনে হলো যে এইটা কী ধরনের বিষয়, আমার বোনের বিয়ে হবে আর আমি নাকি ছেলের সামনে গিয়ে বসবো। যাই হোক, আমার আম্মা তখন যেমন কথা তেমনই কাজ, আমার ওই পুপুকে সাথে নিয়ে আম্মা তখন আমাকে প্রায় 1 সপ্তাহ পরে ছেলের পক্ষকে আসতে বলে, এবং আমাকে যেদিন আসবে শুক্রবার, বৃহস্পতিবার রাতের বেলা থেকে আম্মা আমাকে ফেসিয়াল করাতে শুরু করে। আমার গায়ে মুখে হলুদ মাখা থেকে শুরু করে একটা মেয়েকে ঠিক যেভাবে সাজানো দরকার, আমার মা আর আমার ওই পুপি মিলে আমাকে একইভাবে ওইরকম করেই সাজায়। আমি আর কি বলবো, আমার বলতেও খুব লজ্জা লাগতেছে। একেবারে মেয়েদের মতো করে আমাকে পোশাক পরায়, এমনভাবে আমাকে সাজায় যে আমাকে দেখলে বোঝার কারোই উপায় নাই যে আমি একটা ছেলে মানুষ। একেবারে মেয়েদের মতো পোশাক পরিয়ে আমাকে সুন্দর করে সাজিয়ে ওই ছেলের সামনে নিয়ে আমাকে বসায়। আমাকে যখন ছেলের সামনে নিয়ে যাচ্ছিল, আমার বুকের ভিতরটা তখন দরপর করে কাঁপতেছিল। আমি প্রচণ্ড ভয় পাচ্ছিলাম যে কোনোভাবেই যদি এখানে ধরা খেয়ে যাই যে আমি একটা ছেলে, তাহলে কি হবে, আমার অবস্থা তো খারাপ করে ফেলবে। প্রচণ্ড রকমের ভয় মনের ভিতরে কাজ করতেছে। তারপরেও 1 পা 2 পা করে ছেলের সামনে গেলাম এবং বসলাম। ছেলে আমাকে দেখেই এতটাই পছন্দ করে ফেলছে, আমার মুখের পুরো গোমটা খুলেনি, জাস্ট আমার মুখের কাছে গিয়ে আমাকে একটু দেখিয়ে বলতেছে, আলহামদুলিল্লাহ, মেয়ে আমার খুব পছন্দ হয়েছে। এবং আমাকে কোনো কিছুই জিজ্ঞেস করেনি, মানে আমার নাম কি, আমাকে বলেছিল তোকে যেটা জিজ্ঞেস করে তুই উত্তর দিবি, একদম মেয়েদের কণ্ঠ করে উত্তর দিবি, তোর কণ্ঠের মাঝে যাতে কোনো রকমের সন্দেহ যাতে ওরা করতে না পারে, তুই এমন করে কথা বলবি। মানে আমাকে এমনভাবে ওরা, আমার মা আর আমার পুপি মিলে ট্রেনিং দিয়েছিল, আমি আসলে বললে কেউ বিশ্বাসই করবে না। এরকম করে আমাকে তখন ওই ছেলের সামনে নিয়ে বসালো, এবং বসানোর পরে ছেলে আমাকে এক দেখায় পছন্দ করে ফেললো, এবং পছন্দ করে শুধু নয়, আমার হাতে আংটি পর্যন্ত পরাই দিল। এবং আংটি পরিয়ে ছেলে তার পরিবারের সাথে কথাবার্তা বললো, মুহূর্তের মধ্যে আমাকে ভিতরে নিয়ে গেল। এবং ভিতরে যখন আমাকে নিয়ে গেল, আমার তখন দমপাটা হাসি, মানে আমি নিজের হাসি ধরে রাখতে পারতেছিলাম না যে আরে এইটা কী ধরনের কথাবার্তা, বা আমাকে এরকম করে ভিতরে নিয়ে আমি খুবই হাসাহাসি করতেছিলাম। যাই হোক, এই ঘটনায় আমার আব্বাও হাসে, আমার আম্মাও হাসে। ছেলের পক্ষ কিন্তু আমার বোনকে বিয়ে করার জন্য রাজি হয়ে যায়। একটা দিন তারিখ ঠিক হয়, এবং ওই দিন তারিখ ঠিক হওয়ার পরেই আমার বোনের সাথে ওই ছেলের বিয়ে হয়। যদিও বিয়ের পরের দিনে অনেক ঝামেলা হয়। ওই ছেলের পক্ষ বলে আমার মা নাকি অন্য কোনো মেয়েকে দেখায়া আমার বোনকে বিয়ে দিছে, আমার বোন নাকি দেখতে এরকম না, অনেক ধরনের কথাবার্তা বলে। তো আসলেই তো সত্য, আমার আম্মা আমাকে দেখে আমার ছোটো বোনকে বিয়ে দিয়েছিল। তো ছেলের পক্ষ এটা কোনোভাবেই মানতে পারতেছিল না, ছেলের পরিবার। এই নিয়ে আমার বোনের সাথে অনেক ঝামেলা হয়। যাই হোক, এরকম করে সময়গুলো কাটতে কাটতে একটা পর্যায়ে আমি এসএসসি পরীক্ষা দিই, এবং এসএসসির আমার রেজাল্ট আউট হয়। এসএসসি রেজাল্ট যখন আউট হয়, আমি মোটামুটি আপনার 2nd ডিভিশনে পাশ করি, এ গ্রেড পেয়ে পাশ করি। এ গ্রেড পেয়ে পাশ করার পরে আমার বোনের বিয়ে হয়ে যায়, পরিবার আমিই ছিলাম। তো আমার তখন থেকে আমার মনে একটা ইচ্ছা ছিল যে আমি পড়াশোনা করে অনেক বড় হব। এই ইচ্ছাটা আমার মনে ছিল, যে মানুষ আমাকে হাফ লেডিস বলে, আমাকে হিজলা বলে, বা অনেকে আমাকে অনেক বাজে দৌড়ে কথাবার্তা বলে। আমি যদি সরকারি একজন বড় মাপের কর্মকর্তা হতে পারি, আমার খুব ইচ্ছা ছিল যে আমি পুলিশে চাকরি করব, অথবা সরকারের বড় কোনো দপ্তরে কাজ করব, যেখানে মানুষ আমাকে দেখে ভয় পাবে, এবং আমার পোশাক আশাক বা আমার পেশা দেখে অনেকেই ভয় পাবে। এইরকম একটা প্রফেশনে আমি কাজ করতে যাচ্ছিলাম। তো যার জন্য আমি চেষ্টা করতেছিলাম যে কীভাবে এমন একটা ভালো পজিশনে যাওয়া যায়, এমন একটা ভালো অবস্থানে যাওয়া যায়। সেই নিরিখে আমি তখন পড়াশোনা করার জন্য আব্বারে বললাম যে আব্বা, আমি বরিশাল শহরের দিকে চলে যাই, এবং বরিশালের শহরের থেকে পড়াশোনা করি, কারণ সেখানে ভালো ভালো কলেজ আছে। আমাদের গ্রামের এলাকা, ওখানে তো ভালো কোনো কলেজ নাই। ওইখানে যেহেতু ভালো কলেজ আছে, আমি ওখানে চলে যাই এবং ওখানকার কোনো একটা কলেজে পড়াশোনা করব।
বলার পর আমার আব্বাও তখন মেনে নিল যে ঠিক আছে, সমস্যা নাই, তাহলে তুই বরিশালেই চলে যা। তো এখন আমার আম্মা হঠাৎ করে আমাকে বলতেছে, বরিশালে যে যাবি, বরিশালে তুই কোথায় থাকবি? তোর তো চলাফেরা ঠিক নেই, মেয়েদের মতো চলাফেরা করিস, মেয়েদের মতো হাঁটাচলা করিস, তো সেখানে হয়তো মানুষ তোকে খারাপ কথা বলবে বা তুই থাকতে পারবি না, একটা কাজ কর। আমার আম্মা দুঃসম্পর্কের একটা আত্মীয়, মানে আমার আম্মার কেমন জানি চাচাতো বোনের থেকে কেমন একটা সম্পর্ক, একজন মহিলা, নাম হচ্ছে শেফালি। তো আমাকে বললো যে তুই শেফালির বাসায় চলে যা, ওর বাসার কাছে নাকি ভালো ভালো কলেজ আছে, ওইখানে তুই একটা কলেজে ভর্তি হবি। তো আমার মা একদিন আমাকে নিয়ে ওই শেফালি আন্টির বাসায় গেল, এবং শেফালি আন্টির বাসায় যাওয়ার পরে ওই শেফালি আন্টির বাসায় তখন আমাকে রাখলো। তো ওনার আরও দুইটা মেয়ে আছে, মানে ওই আন্টির আরও দুইটা মেয়ে আছে, দুইটা মেয়ে হচ্ছে একটা প্রাইমারি স্কুলে পড়ে আর একটা হাই স্কুলে পড়ে। এবং আন্টির যিনি জামাই, তিনি হচ্ছে কুয়েতে থাকে, জামাই কুয়েতে থাকে। তো সেখানে তাদেরকে ভাড়া রাখছে আর কি, মানে আন্টিকে ভাড়া রাখছে ওনার দুই মেয়ের পড়াশোনা করার জন্য, আন্টিকে শহরের মধ্যে ভাড়া রাখছে। এরকম অবস্থার মধ্যে আন্টি তখন ওইখানে আছে। তো আমাকে নিয়ে ওইখানে রাখার পরে আমি একটু বিলাসিতা জীবনযাপন করতে পছন্দ করতাম। তখন ওই সময় মোবাইল ফোন বেরোচ্ছিল, তা আমার খুব ইচ্ছা ছিল যে আমি একটা মোবাইল ফোন কিনবো বা এটা করব ওইটা করব, মানে বিভিন্ন ধরনের বিলাসিতার জীবনযাপন করতে শুরু করি। বাট পরিবার থেকে আমাকে খুব বেশি টাকা দেয় না। আমার আম্মা আব্বা, যদিও আমার আব্বার কাছে অনেক টাকা, কিন্তু হিসাব করে আমাকে টাকা দেয়, মানে হিসাবের বাইরে আমাকে একটা টাকাও বেশি দেবে না, মানে যতটুকু পাবো ঠিক ততটুকুই দিবে। এই জন্য মনের ভিতরে অনেক খারাপ লাগা কাজ করে যে নিজের মতো করে চলাফেরা করতে পারি না, নিজের মতো করে টাকা উড়াইতে পারি না। এই বিষয়টা তখন নিজের মাঝে অনেকটা খারাপ লাগে। যাই হোক, সব কিছু মেনে নিলাম, আব্বা যা দিচ্ছে তাই দিয়ে চলতেছি। এরকম করে আমি তখন ইন্টার ফার্স্ট ইয়ারে পড়তেছিলাম। এমন করে একদিন বিকেলবেলা আমার ওই শেফালি আন্টি আর আমি ওনাদের বাসার ছাদে বসে আছি। তো বাসার সাথে বসে আছি, উনি ওনার মোবাইল টিপতেছে, মানে ওনার কাছে একটা মোবাইল ফোন ছিল, বাটন সিস্টেম মোবাইল ফোন, এটা টিপতে টিপতে আমাকে বলতেছে যে ফয়সাল, আমার না একটা কথা মনে পড়তেছে, বাট তোমার কেমন করে বলবো, বলতে অনেক হাসি পাচ্ছে। আমি তখন বললাম যে খালাম্মা, হাসি পাওয়ার কী আছে, আপনি আমারে বলেন যে আপনার কী মনে পড়তেছে। পরে বলে, তোমার চলাফেরা দেখলে আমার হাসি পায়। আমি বললাম, এটা তো আমি স্কুলে যখন পড়তাম তখন থেকে, এলাকাতে যখন বড় হয়েছি তখন থেকে সবাই বলতো আমার চলাফেরা দেখলে, আমার কথা দেখলে, আমার কথা শুনলে অনেকের হাসি পায়। তো এটা আদৌ আর মানে পুরনো কোনো কথা না, মানে নতুন কোনো কথা, এটা পুরনো কথা। পরে আমাকে বলে, কিন্তু তুমি আর তোমার বাবা না সম্পূর্ণ আলাদা। মানে আমার কাছে মনে হলো উনি যেন আমার বাবার সম্বন্ধে কোনো কিছু বলতে চায়। এই সময় ওনার ছোটো মেয়েটা চলে আসে, এবং ছোটো মেয়েটা আসার পরে ছোটো মেয়েটা তখন আবার চলে যায়। তো আমি ওনাকে বলি যে আপনি আমার বাবার কথা কি বলতে চাচ্ছিলেন, আমার বাবার কথা বলেন, আমি একটু শুনি। ওরা আমাকে বলতেছে, না এখন বলবো না, পরে বলবো, এখন চলে যাই। এই কথা বলে উনি তখন চলে যাচ্ছিল। বাট ওনার চলে যাওয়া দেখে একটু অবাক হয়ে গেলাম। মাগরিবের আজানও দিয়ে দিল, মানে কী জানি একটা বলতে চায়। ওই দিন রাতের বেলায়ও উনি আমার কী জানি একটা জিনিস বলবে। খাওয়া দাওয়া করলাম, খাওয়া দাওয়া করার পরে আমার কাছে কী একটা বিষয়ে উনি বলবে, কিন্তু উনি বলে না, মানে বলে যে তোমার আমি একটা কথা বলবো, কীভাবে বলবো ওরকম করে জাস্ট দ্বিধাদ্বন্দ্বের ভিতরে থাকে, আমাকে ক্লিয়ারলি বলে না। আমি বারবার জিজ্ঞেস করি যে আপনি আমাকে বলেন কি বলতে চান, মানে কি বলবেন। মানে উনি আমার কাছে আসলে ওভাবে খোলাখুলি করে কোনো কথাই বলতে চায় না। এরকম করে 2 দিন কেটে গেল। একদিন হলো কি, রাতের বেলায়, রাত্র প্রায় 11টার মতো বাজে, উনি, ওনার 2 মেয়ে আর আমি হচ্ছে ওনাদের বাসার ছাদে। বাসার ছাদটা কিন্তু অনেক সুন্দর ছিল, মানে বরিশাল মানে আধা শহর আধা গ্রামের মতো ছিল, তো শহরের থেকে একটু দূরেই ছিল ওনার বাসাটা। তো এই জন্য ওই বাসার ছাদে উঠলে এক পাশে গ্রাম দেখা যেত, অন্য পাশে শহর দেখা যাইতো। মোটামুটি খুবই মনোমুগ্ধকর সুন্দর একটা পরিবেশে ওনার বাসাটা ছিল। ওনার 2 মেয়ে যখন ঘুমিয়ে গেল, মানে ওই বাসার ছাদের মধ্যেই উনি আলাদা একটা মানে বিছানার মতো করে 2টা মেয়ের ঘুম পাড়ায় দিল। বড় মেয়ে এবং ছোটো মেয়ে 2জন ঘুমিয়ে গেছে। তো উনি আর আমি তখন বসে আছি, বসে খুব বাতাস, একদম ঠান্ডা বাতাস, খুব ভালোই লাগতেছে। আমি তখন বললাম, আন্টি আপনি যদি রাগ না করেন আপনি একটা কথা জিজ্ঞেস করবো। আমরা বললে, হ্যাঁ বল না, কী বলবি। আমি বললাম, আন্টি আপনি সবসময় আমার বাবার সম্বন্ধে কী জানি একটা কথা বলতে চান, কিন্তু আপনি আমার বাবার সম্বন্ধে বলেন না। ওই সময় একটা নতুন ফোন বেরিয়েছিল, মোবাইল ফোন আর কি। তা আমি ওই ফোনটা কিনবো, আমার ভিতরে একটা ইচ্ছা জাগতেছে, এবং এটা নিয়ে আমি আমার আব্বার সাথেও কথা বলতেছি, আম্মার সাথেও কথা বলতেছি। তারা কেউ আমাকে টাকা দিবে না মোবাইল ফোন কেনার জন্য। তো আন্টির সাথে কথা বলতেছি, আন্টিরে বললাম যে আপনি আমার ধার দেন, আমি প্রয়োজনে আমি প্রাইভেট পড়িয়ে বা টিউশনি করে আপনার টাকা পরিশোধ করে দিব, আমি আপনার টাকা খাবো না, প্রাইভেট পড়াই টিউশনি করে আমি আপনার টাকা আপনাকে দিয়ে দেবো। এটা আমি ওনাকে বললাম। উনি বললো আচ্ছা ঠিক আছে। বাট ওই দিন রাতের বেলায় ওনার সাথে কথা বলতে উনি তখন আমাকে বললো, আচ্ছা বলতে পারি, একটা শর্ত আছে, তুমি এটা কিন্তু কাউরে বইলো না, কারো কাছে বলতে পারবো না। আমি বললাম, না আমি কাউকেই বলবো না, আপনি আমারে বলেন। পরে আমারে বলে, তোমার আব্বার ক্যারেক্টারের সমস্যা আছে, চরিত্রের সমস্যা আছে, তোমার আব্বার চরিত্র ভালো না। আমি তখন বললাম, মানে আমার আব্বার চরিত্র ভালো না মানে? পরে আমাকে বলে, জানো তোমার আব্বা মাঝে মাঝে রাতের বেলা আমাকে ফোন দিত,
এবং ফোন দিয়ে আমার সাথে মানে এমন সব নোংরা নোংরা কথা বলতো যেগুলো আমার শুনতে খুব খারাপ লাগতো। ছোটোবেলা থেকে আমি আমার মায়ের মুখে শুনতাম আমার আব্বা নাকি একটু অন্য ধর্মের মানে একটু ব্যতিক্রম ধর্মের লোক ছিল আর কি। মানে যে কোনো মেয়ের সাথে কথা বলতো বা মেয়েদের প্রতি এক ধরনের দুর্বলতা আমার আব্বার কাজ করতো। যে কোনো মেয়ে দেখলেই কথা বলার জন্য চেষ্টা করতো এবং ভিতরে প্রচুর মেয়েদের উপর একটা ইমোশনাল ছিল আমার আব্বার। তো আন্টির ওই কথাতে আমি ওই জিনিসটাই তখন প্রমাণ পেয়ে গেলাম যে না আসলেই ঠিক আমার আব্বার চরিত্রের সমস্যা আছে। পরে আন্টি তার মোবাইল থেকে আমাকে কিছু SMS দেখায় আমার আব্বা আন্টিকে খুব খারাপ SMS করতো। মানে তখন ইংলিশে লিখে দিত, ইংলিশে বাংলা লিখে দিত এমনি এটা ওইটা লিখে দিত আন্টিকে যে তুমি কী পরে ঘুমাইছো, কোন জামা পরছো, কোন কালার পরছো, এগুলো জিজ্ঞেস করতো। আন্টিও তখন যথাযথ উত্তর দিত। তো আমি আন্টিরে বললাম যে আমার আব্বা কিন্তু খুব বয়স্ক লোক ছিল না, দেখলে যে অনেকটা বয়স্ক তা কিন্তু না। আমার আব্বা মানে ওই সময় আমার আব্বা জিম করতো, সবসময় ব্যায়াম করতো, নিজের ফিটনেস খুব কঠিনভাবে ধরে রাখতো। ফিটনেসের কোনো ক্ষতি হবে এমন কাজ আমার আব্বা কখনোই করতো না। এবং খাবার দাবারের মাঝে অনেক কিছু বেচে শুনে তারপর খাবার খাইতো। মানে আপনার যা পাইতো তাই খাইতো না। খাবার দাবারের মাঝে আব্বার অনেক ছিল। তো যাই হোক, পরে আন্টি আমারে বলতেছে এরকম তোমার আব্বার চরিত্র। এগুলো দেখার পর আমার নিজের মাঝে অনেকটা খারাপ লাগলো যে আমার আব্বা এরকম চরিত্রের একজন লোক, অনেকটাই খারাপ লাগলো। এরই মাঝে 3 থেকে 4 দিন পরে একদিন দুপুরবেলা খাবার খাচ্ছিলাম। খাবার খেতে খেতে আন্টি আমাকে বলে ফয়সাল, তুমি চাইলে কিন্তু আমার কাছ থেকে মোবাইল কেনার জন্য টাকা নেওয়া লাগে না, তুমি কিন্তু চাইলে একটা কৌশল অবলম্বন করে তুমি মোবাইল কিনতে পারো, আমার কাছ থেকে ধার নেওয়ার প্রয়োজন নেই। আমি তখন বললাম আন্টি এটা কী বললেন, মানে কী কৌশল অবলম্বন করলে আমি মোবাইল দিয়ে টাকা মানে মোবাইল কিনতে পারবো টাকা দিয়ে, মানে কী কৌশল আপনি আমারে বলেন তো। বলে আচ্ছা ঠিক আছে তোমারে বলবো, আজকেই বলবো, তুমি টেনশন করো না। তো বিকেলবেলা বারবার যাচ্ছে আন্টি কী কৌশল। আমি ভাবলাম যে তিনি হয়তো কোনো ব্যবসা বাণিজ্যের কোনো একটা কিছু পাইছে বা এরকম। তো আমি তারা বললাম যে আন্টি আমার কাছে বলেন যে আসলে কীভাবে আমি টাকা ইনকাম করতে পারি বা মোবাইল কিনতে পারি। পরে বলে রাতে বলবো। তো রাতে খাওয়া দাওয়া করার পর আমি ধরছি যে আপনি আমার এবার বলাই লাগবে। পরে হাসতেছে, বলে আসলে আমি দুষ্টুমি করতেছি, এখন আমি বলবো কিনা তোমার। আমি বললাম আপনি বলেন, সমস্যা নাই, হাসির কী আছে, আমার কাছে বলেন কী কথা। পরে আমারে বলে জানো তোমার আব্বা না আমার অনেক টাকা দিতে চাইছিল। আমাকে বলে ওনার জন্য একটা ভালো মেয়ে খুঁজে দিতে, উনি বিয়ে করবে, একটা ভালো মেয়ে যদি আমি ঠিক করে দিই উনি বিয়ে করবে, আমাকে এটা সবসময় বলে। তো আমাকে সবসময় এগুলো বলতো আর কি, যে যদি একটা ভালো মেয়ে পায়, ভালো একটা মেয়ে যদি উনি পায় উনি বিয়ে করবে এবং প্রয়োজন উনি লক্ষ লক্ষ টাকা দেবে মেয়েকে, এগুলো আমাকে বলে। তাই আমি বললাম তো এটা তো আমার আব্বা বলছে, তো এটা আমি এখন কি করব, এটা দিয়ে আমি কীভাবে টাকা ইনকাম করব। তুই মেয়ে সেজে তোর বাবার সাথে কথা বল। আমি বললাম মানে মেয়ে সেজে বাবার সাথে কথা বলবো, মানে এটা কী ধরনের কথা বললেন। পরে বলে মানে ওই সময়টাতে আপনার ভিডিও কলের সিস্টেম ছিল না বা ফেসবুক ছিল না, মানে মোবাইল ফোনে ছিল এবং মোবাইল ফোনের মাধ্যমে মানুষজন কথাবার্তা বলতো। যেরকম এখন ফেসবুকে ছবি দেওয়া যায়, ইউটিউবে আপনার ভিডিও দেওয়া যায় বা বিভিন্ন ধরনের মানে ভিডিও কল কথা বলার একটা সিস্টেম আছে। বাট ওই সময়টাতে এরকম সিস্টেম ছিল না, ভিডিও কলে কথা বলা যেত না। তো আন্টি আমারে বলতেছে তুই তোর বাবার সাথে কথা বলবি, আমি বলে দিব যে আমি একটা সুন্দর মেয়ে পাইছি এবং মেয়েটা আপনার সাথে কথা বলবে, আপনার সাথে প্রেম করবে, তুই তোর আব্বার সাথে মেয়েলি কণ্ঠে কথা বলবি, তাহলে দেখবি তোর আব্বা তোর মোবাইল কেনার জন্য টাকা দিয়ে দেবে। আমি বললাম আন্টি এটা কিন্তু ঠিক হবে না, আমার আব্বা যদি কখনো জানতে পারে। বলে জানবে কেমন করে, আমি তো কখনোই তোর আব্বাকে এটা বলবো না, তুইও কখনো বলিস না, আমিও বলবো না, তাহলে তো তোর বাবা জানার প্রশ্নই আসে না, জানবে কেমন করে, আমরা কেউই বলবো না। আমি তখন বললাম আন্টি আচ্ছা ঠিক আছে। পরে আমি ওনার কথায় রাজি হয়ে গেলাম বলতে মোবাইল ফোন কিনবো, আমার একটা ভালো মোবাইল ফোন লাগবে, ওই হিসেবে আমি তখন আন্টির কথা রাজি হলাম। পরে একদিন রাত্র প্রায় 11:30 দিকে উনি তখন আমার আব্বারে কল দিছে। আমি তখন ওনার পাশে শুয়ে আছি, মানে আমার তখন খুব ভয় লাগতেছে যে আল্লাহ জানে কী জানি বলে। আমার আব্বারে কল দিয়ে বলতেছে ভাই আপনি তো আমার সবসময় বলতেন একটা সুন্দরী মেয়ে খুঁজে দেওয়ার জন্য, আপনি একটা সুন্দরী মেয়ে পেলে বিয়ে করবেন, আজকে আমার বাসায় একটা সুন্দরী মেয়ে আসছে, মেয়েটা দেখতে শুনতে অনেক সুন্দরী, এখন আপনি যদি তারে বিয়ে করেন তাহলে তার সাথে কথা বলতে পারবেন, আমি আপনার সাথে কথা বলাই দিল। মানে আমার আব্বা বলে হ্যাঁ কথা বলবো তো, দেন না বোন, আমি তো আসলে চাচ্ছিলাম একটা বিয়ে করার জন্য, আপনার বোন তো বয়স্ক হয়ে গেছে, আপনার বোনকে দিয়ে আমার আর চলতেছে না, আপনি একটু কথা বলাই দেন, আমি একটু কথা বলবো। এই কথা বলার পরে উনি তখন করলো কি আমার ইশারা দিল, আন্টি মানে শ্যাপালিনটা আমাকে ইশারা দিল যে না তোমার আব্বার সাথে কথা বলো। তা আমি তখন খুব একদম সুন্দর করে মেয়েরা যেভাবে কথা বলে ওভাবেই কেমন আছেন, কি করতেছেন, এবং আমার আব্বু দেখে আমার সাথে একদম তাল মিলিয়ে কথা বলতেছে এবং দীর্ঘ প্রায় আধা ঘন্টার মতো, প্রায় 30 মিনিটের মতো আমি আব্বার সাথে ফোনে কথা বলি। আমার আব্বা কোনোভাবেই বুঝতে পারে নাই যে এটাই আমি ওনার ছেলে ফয়সাল, আমার আব্বা বুঝতেই পারে নাই। আমার সাথে ওই দিন কথা বললো এবং সারাদিন এই বিষয়টা নিয়ে আমি আর আন্টি খুব হাসাহাসি করতেছি, প্রচণ্ড হাসতেছি যে এটা কী হইলো, কীভাবে সম্ভব যে
আমার আব্বা 1 মিনিটের জন্যই বুঝতে পারলো না যে এটা আমি, বা কোনোভাবেই বুঝলো না। আমার আব্বা এতটাই বোকা ছিল। তো পরের দিন একইভাবে আমার আব্বা বারবার কল দিতেছে আন্টিকে যে আমি মেয়েটার সাথে কথা বলবো, আপনি একটু ওরে দেন। তো আমার আব্বার কাজ এর পরের দিন একইভাবে আমাকে আমার আব্বার ফোনটা ধরাই দিল। আমি ওই দিন আব্বার সাথে অনেকক্ষণ কথাবার্তা বলতেছি। এইবার উনি করলো কি, মানে আমার আব্বারে বলতেছে, দেখেন ভাই, এই মেয়েটা তো গ্রাম থেকে আসছে আমার এখানে, এখন মেয়েটা এখানে পড়াশোনা করার জন্য আসছে, মেয়েটার পারিবারিক অবস্থা ভালো না। তো এখন যদি আপনি মেয়েটারে পড়াশোনার খরচ দেন বা টাকা পয়সা দেন, তাহলে মেয়েটা এখন এখানে পড়াশোনা করে আপনার সাথে প্রেম করতে পারবে। অন্যথায় মেয়েটা যদি দেখতে অনেক সুন্দরী, তার পরিবার নিয়ে অন্য কোথাও বিয়ে দিয়ে দেবে মেয়েটাকে। আমার আব্বা বলল, না 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 না, যত টাকার প্রয়োজন হোক আমি দিব। কি কত টাকা লাগবে, কয় টাকা লাগবে, আমি দিব, আপনি চিন্তা করবেন, আপনি মেয়েটার অন্য কোথাও যেতে দিবেন না। আপনি যেহেতু বলেছেন মেয়েটা দেখতে সুন্দরী, আমি এটাকে বিয়ে করব। এবার আন্টি বললো যে ঠিক আছে, তাহলে আপনি একটা কাজ করুন, আপনি কালকে 20,000 টাকা পাঠাই দেন, মেয়েটার আমি এখানে কলেজে ভর্তি করাই দিলে আমার বাসায় থাকবে, আপনি যে কোনো সময় কথা বলতে পারবেন বা আসলে দেখা করতে পারবেন। আমার আব্বা বলে, হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। আব্বা মুহূর্তের মধ্যে 20,000 টাকা আন্টিকে দিয়ে দিল, মানে শেফালি আন্টিকে। উনি মুহূর্তের মধ্যে টাকাটা কী করলো, 10,000 উনি নিল, 10,000 আমারে দিল। আমিও 10,000 টাকা দিয়ে আপনার জামা কাপড় এটা ওইটা, মানে আব্বা তো হিসাবের বাইরে টাকা দিত না, এই টাকাটা দিয়ে আমি তখন চলছি। এই পরে আমি কথা বলতেছি, আজকে এটা কালকে ওইটা, এরকম করে করে প্রায় 2-1 দিন পর আমার আব্বার কাছ থেকে 10,000, 15,000, 20,000 করে প্রায় আমার আব্বার কাছ থেকে টাকা নিয়ে যাইতো। আব্বা যদি বলতো যে আমি মেয়েটারে দেখতে আসবো বা আমি একটু দেখবো, উনি বলতো যে না, মেয়ে অনেক পর্দা করে, আপনার সামনে যাবে না, এবং যদি আপনি মেয়ের সামনে যান, মেয়ে হয়তো আপনাকে পছন্দ করবে না, কারণ আপনার তো বয়স হয়েছে। এখন আপনি মেয়েটার সাথে কথা বলে মেয়েটার মন গলায় নেন, মেয়েটাকে দুর্বল করে ফেলেন আপনার প্রতি। এরপরে যখন মেয়েটা আপনার প্রতি দুর্বল হয়ে যাবে, তাহলে মেয়ে আপনাকে দেখার পর আর ফিরতে পারবে না, যদি কথার জালে পড়ে যায়। একটা মেয়ে কথা বলতে বলতে যখন কথার জালে পড়ে যাবে, তখন দেখা যায় আপনি দেখতে শুনতে ভালো না হলেও, আপনি বয়স্ক হলেও মেয়ে কিন্তু আপনার বিয়ে করবে। তো এই জন্য আপনি মেয়ের সাথে এখনই দেখা করেন না, কারণ এখন দেখা করতে গেলে কিন্তু মেয়ে আপনাকে ছেড়ে দিবে। আমার আব্বা বলে, না 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 না, আপনি যেটা বলছেন সেটাই ঠিক আছে, আমি দেখা করবো, আমি তার সাথে ফোনে কথা বলবো, এবং ফোনে কথা বলে আমি তার মন জয় করবো। এরকম করতে করতে আমার প্রায় 2 থেকে আড়াই মাসের ভিতর আমার আব্বার কাছ থেকে প্রায় 1 লক্ষ টাকার কাছাকাছি এই শেফালি আন্টি নিয়ে যায়। আজকে এটা বলে কালকে ওইটা বলে আব্বার কাছ থেকে টাকা নিতেছে, কিন্তু আমাকে শুধু একটা মোবাইল ফোনে কিনে দিয়েছে, আর কিছু না, শুধু একটা মোবাইল ফোন কিনে দিয়েছে। এরকম করে চলতে চলতে উনি করছে কি, হঠাৎ করে গয়না কিনবে, মানে উনি গয়না কিনবে। তা বলতেছে যে আমাকে বলে যে ফয়সাল, তোমার একটু কষ্ট করতে হবে, তুমি রাগ করো না, আমার একটা গয়না অনেক পছন্দ হয়েছে, আমি এটা কিনবো, নেকলেসের মতো, এটা 1 লাখ টাকা দাম আর কি। তো এটা আমি কিনবো, এখন তোমার আব্বার কাছ থেকে আমি টাকা নিব, তোমারে দিয়া টাকা নিব, তুমি যেভাবেই পারো তোমার আব্বুর সাথে কথা বইলা তোমার আব্বারে এমনভাবে ফাঁসাইবা যে নেকলেসটা তোমার পছন্দ হয়েছে, এটা তুমি কিনবা, এমন করে তোমার আব্বারে বলবা যে তোমার আব্বা যাতে টাকা দিয়ে দেয়। আমি বললাম, এটা কীভাবে সম্ভব? আমার আব্বা বলে, দিবে, আমি তোমার আব্বাকে চিনি, তো এটা কোনো বিষয় না, তুমি তোমার আব্বার সাথে কথা বললে তোমার আব্বা কিন্তু টাকা দিয়ে দিবে, তোমার আব্বারে আমি ভালো করেই চিনি। আমি বললাম, আচ্ছা ঠিক আছে, আপনি যেহেতু বলতেছেন আমি বলবো। তো ওই দিনটাতে প্রায় 4 ঘন্টার মতো আমি আমার আব্বার সাথে কথা বলি, 4 ঘন্টা, প্রায় 4 ঘন্টা কথা বলি, এবং 4 ঘন্টা কথা বলতে বলতে আমার আব্বাকে আমি অনেকটাই পটাই ফেলি যে দেখেন, আমার তো পারিবারিক অবস্থা ভালো না, আমরা গরিব, আপনার টাকাটা দিলে আমি নেকলেসটা কিনতাম, আমার খুব পছন্দ হয়েছে, এটা সেটা এমনভাবে বলছি, আমার আব্বা পাগলের মতো হয়ে গেছে, এবং বলতেছে আচ্ছা ঠিক আছে, নেকলেসটা আমি তোমারে কিনে দিব, রাজি হয়েছে। এবং পরের দিনে আমার আব্বা লোক দিয়ে টাকাটা পাঠাই দিছে আন্টির বাসায়। এবার আরও 1 লাখ টাকা দিছে, এবং ওই 1 লাখ টাকা থেকে আমার আব্বা শুধুমাত্র ওই আন্টি শুধুমাত্র আমাকে 2,000 টাকা দিছে। এই যে আমার আব্বার কাছ থেকে টোটালি প্রায় 2 লক্ষ টাকার মতো নিছে। এই 2 লক্ষ টাকার ভিতরে খুব বড় জোর আমাকে 20,000 টাকা দিছে, খুব বড় জোর 20,000, এর বেশি কিন্তু না। এই সব টাকাগুলো উনিই কিন্তু নিয়ে গেছে, আমি কি তার কোনো কিছু বলি নাই। এরকম করে সময়গুলো কাটতেছে, আর আমি ওনার বাসায় থাকতেছি। এইভাবে একটা পর্যায়ে আমি আমার আব্বার সাথে কথা বলতেছি, তার মাঝে আরও মাঝে মাঝে কিছু নিচ্ছি। তো এরকম মধ্যে একটা সময় হঠাৎ করে আমি আন্টির একটা খারাপ জিনিস দেখে ফেললাম, শেফালি আন্টির। এটা আমি বলতে চাই না কথাটা, যেহেতু উনি আমার পারিবারিক মানুষ, আমার অনেক সাহায্য সহযোগিতা করছে। জিনিসটা দেখার পরে উনি এটা আমার উপরে ছাপাই দিতে চাইছিল যে বিষয়টা আমি করছি, এরকম কিছু একটা। এই নিয়ে ওনার সাথে আমার একটু মনোমালিন্য হয়েছে আর কি, একটু মুখ কালাকালি হয়েছে। এবং দেখলাম যে উনি প্রতিনিয়ত আমার আব্বার কাছ থেকে এরপরে আরও টাকা নিতেছে, একটা সময় আমার নিজের ভিতরে তখন হঠাৎ করে জিনিসটা জেগে উঠলো, আরে কথা বলতেছে আমি, টাকা নিতেছে উনি, টাকা তো আমার বাপের একমাত্র সন্তান আমি, আমার বাপের টাকা আর আমার টাকার মাঝে তো আর কোনো পার্থক্য নাই।
আমার বাবার টাকা আমার টাকার মাঝে তো কোনো পার্থক্য নেই। এই যে উনি আমার আব্বার কাছ থেকে এরকম করে টাকাগুলো নিতেছে, তো টাকা তো উনি খরচ করতেছে, টাকা তো আর আমাকে দিতেছে না। তো একদিন আমি ওনাকে ডিরেক্টলি বলে দিলাম যে আন্টি, আপনি আর আমার আব্বার কাছ থেকে এভাবে টাকা নিয়েন না, আমার আব্বাকে ধোকা দিয়ে আপনি আমার আব্বার কাছ থেকে টাকা নেন, আমি কিন্তু আব্বাকে এটা বলে দিব। এই কথাটা যখন ওনাকে বলছিলাম, মানে আমার কাছে কেন জানি মনে হলো ঠিক ওই মুহূর্তেই উনি আমার উপরে মানে এমন একটা ভাবে আমার দিকে তাকাইলো, এমন একটা আক্রোশ নিয়ে আমার দিকে তাকাইলো যে উনি পারতেছে না যে আমাকে এখানেই জিন্দা কবর দিয়ে ফেলবে বা আমাকে মেরে ফেলবে। এরকম একটা মানে উনি রাগ করে গেল আমার উপরে, প্রচণ্ড রেগে গেল যে আমি এটা কী বললাম। তা আমাকে বলতেছে, ফয়সাল তুমি এই কথাটা আমাকে কীভাবে বললা, তোমার আব্বার কাছ থেকে টাকা নিয়ে তো আমি নিচ্ছি না, টাকা তো তুমিও নাও। আমি বলছি ঠিক আছে, আমার একটা মোবাইল ফোন কেনার দরকার ছিল, আমি আপনাকে অনেক থ্যাঙ্কস জানাই যে আপনি আমার আব্বার সাথে কথাবার্তা বলে বা যেমনি পারছেন আমাকে একটা মোবাইল ফোন কিনে দিয়েছেন। বাট আপনার কাছে অনুরোধ করতেছি, মেহরবানি করে আপনি আমার আব্বার কাছ থেকে টাকা ঢুকে নিয়েন না। তো জিনিসটা উনি একটু অন্যভাবে নিয়ে যায়, মানে খুব ডাউটলি নিয়ে যায় আর কি, অনেকটা ডাউট করে। তো আমি কিন্তু বেশিরভাগ সময় আমার মোবাইল দিয়ে আমি আব্বার সাথে কথা বলতাম। এই যে উনি কথা বলাই দিত, আমার যে মোবাইলটা ছিল, যে সিম কার্ড ছিল, ওইটা দিয়ে কিন্তু আমি আব্বার সাথে কথা বলতাম। তো আমি কিন্তু আব্বার সাথে কথা বলতাম, এটা আমার সিম কার্ডে ছিল। এমন করে যাওয়ার পরে মানে একটা পর্যায়ে হলো কি যে আমি বাড়িতে গেছি, বাড়িতে যাওয়ার পরে আমি তো বাড়িতে আসি, খুব ভালোভাবে আসি, মানে কি কোন একটা কারণে আমি বাড়িতে গেছিলাম হঠাৎ করে। বাড়িতে যাওয়ার পরে আমি একদিন মানে আপনার বিকেলবেলা কাঁঠালের সময় ছিল, তখন মা কাঁঠাল ভাঙছিল, আমি কাঁঠাল খাচ্ছিলাম এবং কাঁঠাল খাওয়ার মধ্যেই হঠাৎ করে আমার আব্বা কোত্থেকে জানি আসছে এবং এসে কথা নাই বার্তা নাই, মানে আইসে আমাকে মারতে শুরু করছে। প্রথমে 2টা লাথি মারছে, লাথি মারার পর আমি পড়ে গেছি, পরে বলে তোর মোবাইলটা দিই, এই বলে আমার পকেট থেকে মোবাইলটা টান দিয়ে নিয়ে গেছে। বাটন সিস্টেম একটা মোবাইল ফোন ছিল, নিয়ে আব্বা তখন আমি আব্বার নাম্বারটা জান দিয়ে সেভ করে রাখছিলাম, মানে জান দিয়ে সেভ করছি, এই নাম্বারটা আব্বা নিয়ে নিছে, এটা আব্বার নাম্বার ছিল। এই নাম্বারটা নেওয়া মাত্রই মানে আমাকে এত পরিমাণে মারছে, আমার জীবন আমাকে কেউ এভাবে মারে নাই, কেউ আব্বারে ধরে রাখতে পারে না, মানে সবাই এসে ধরে যার এটা কী করতেছিস। আমি বুঝে গেছি যে আন্টি অবশ্যই আব্বারে কিছু না কিছু বলে দিছে এবং আব্বারে বলে দেওয়ার কারণেই আব্বা আমার সাথে এরকমটা করতেছে, আমি এটা পরিপূর্ণভাবে বুঝছি। যেহেতু আমি আন্টিকে বলে দিছি আপনি আর আমার আব্বার সাথে কথা বললেন না, আপনি আর আমার আব্বার কাছ থেকে টাকা নিয়েন না, আপনি আমার আব্বার কাছ থেকে টাকা নিলে আমি আব্বাকে বলে দিব। বিষয়টা যদি আমি আন্টিকে বলে দিলাম, আন্টি তখন কৌশল খাটিয়ে উনি ভাবছে যে হয়তো আমি যেহেতু বাড়িতে গেছি আমার আব্বাকে বলে দিতে পারি, বিষয়টা আব্বাকে জানাই দিতে পারি, এই ভয়ে তিনি তখন নিজে বাঁচার জন্য সম্পূর্ণভাবে দোষটা তখন আমার উপরে ছাপাইয়ে দিল। আমাকে মারতেছে অ্যালোপাথারিক মারতেছে, পুরো সবাই আসছে চারদিক থেকে ধরতেছে। আব্বা কী করলো, আমার আব্বা তো অনেক স্বাস্থ্যবান ছিল, লম্বা ছিল, ধাক্কা দিয়ে চারপাশে সবারে ফালাই দিয়া আমার ঘরের ভিতরে ঢুকাই ফেলছে, ঘরের ভিতরে ঢুকে দরজা আটকাই ফেলছে। দরজা আটকানোর পর আমি বলছি আব্বা আমার সাথে এরকমটা কেন করতেছেন, আমি কী করছি, আপনি বলেন আমি কী করছি, আপনার শেফালি আন্টি কিছু বলছে, এরকম করে জিজ্ঞেস করতে। যেহেতু মোবাইল ফোন নিয়ে গেছে, নাম্বার চেক করছে, আমি আপনাকে শেফালি আন্টি কিছু বলছে না, কিছুই বলে না, খালি আমাকে পিটাইতেছে, মারতেছে, হুড়দো মারতেছে। একটা পর্যায়ে মারির জ্বালা সহ্য করতে না পেরে আব্বার আমি ধাক্কা দিয়া ঘর থেকে বেরিয়ে যাবো। ওই মুহূর্তে আব্বা মানে আমাকে ধরার চেষ্টা করতেছে, ধরতে পারে, আমি দরজা খুলে বেরিয়ে গেছি। বেরিয়ে যাওয়ার সময় শুধু এটাই শুনছি যে তুই যদি আর কোনোদিন আমার বাড়িতে আসিস তোরা আমি 2 টুকরা করে ফেলবো এবং তোরা আমি তেজ্য করলাম। এটা বলে আব্বা আমাকে ডিরেক্টলি বলে দিল। আমি ছিঁড়া কাপড় নিয়ে আমার এক বন্ধুর বাসায় গেছি, গিয়া জামা কাপড় পাল্টাইছি, ওর কাছ থেকে অল্প কিছু টাকা নিয়েছি, নিয়ে শেফালি আন্টির বাসায় গেছি। উনি আমার বাসায় ঢুকতে দেয় না, উনি আমার বলো তোর আব্বা মা মানা করছে আমার বাসায় আসার জন্য, তুই আমার বাসায় আসবি না, মানে এমনভাবে উনি আমাকে বাসায় ঢুকতে দিবে না। ভাবে বললাম যে আন্টিটা কী ধরনের কথা, আমি বাসায় আসি, উনি বলে যে না তুই আমার বাসায় আসবি না। তো তখন আর আমার বুঝতে বাকি ছিল না যে টাকা নিলেও উনি আমার বাবার কাছ থেকে ব্যবহার করলো আমারে এবং মায়েরও সে কি আমারে খাওয়াইলো। পরে কি আর করবো, আমার কাছে কোনো মোবাইল ফোন টোন নাই, কিছু না, আমার একটা বন্ধুর নাম্বার তখন আমার মুখস্থ আছে। আমার বন্ধুটা তখন ঢাকাতে ভর্তি হয়েছিল, তখন আমি একটা মোবাইল ফোন দোকান থেকে আমার ওই বন্ধুটারে কল দিলাম। ও আমার সবসময় বলে ও তো হোস্টেলে থাকে, আমার বলে আমি হোস্টেলে থাকি, তুই আয় কয়েকদিন ঘুরে টুরে চা। আমি ফোন দিয়ে বললাম বন্ধু আমি আসবো, বলে আয়। পরে আন্টির যেই বাসা ছিল, বাসার নিচে একটা মুদির দোকান আছে, মুদির দোকানের সাথে আমার একটা ভালো সম্পর্ক আছে, মানে লেনদেনের একটা সম্পর্ক আর কি। ওনারাই মাঝে মাঝে টাকা ধার দিতাম, উনি আমারই দিত। পরে ওই কাকার কাছ থেকে, মুদি দোকানের কাকার কাছ থেকে 2000 টাকা নিলাম, 2000 টাকা নিয়ে গেলাম। 2000 টাকা নিয়ে আমি তখন ঢাকার উদ্দেশ্যে রওনা দিলাম। বরিশাল থেকে পরে ঢাকায় গেলাম। ঢাকায় যাওয়ার পরে ওই বন্ধুর বাসায় উঠছি, মানে বাসা বলতে এটা মেস আর কি, ওখানে প্রায় 8-10 জনের বাচ্চা মানে স্টুডেন্ট থাকে, সবাই কলেজে পড়ে। ওইখানে উঠছি, উঠার পরে ও আমাকে দেখেই বুঝে গেছে যে কিছু একটা হয়েছে। আমরা বলে ফয়সাল তোর কি কোনো সমস্যা হয়েছে, তুই কি মানসিকভাবে কোনো টেনশানে আছিস, কোনো ঝামেলার মধ্যে আছিস, আমার কাছে বল না কী হয়েছে।
আরে না বন্ধু কিছু না, সবই ঠিক আছে। আর না রে বন্ধু, কোনো কিছু ঠিক নেই, তুই কোনো একটা সমস্যার মধ্যে আসিস, এখন এটা কি পারিবারিক সমস্যা না অন্য কিছু, তুই আমারে বল। আমি ওরা কিছু বলি না। এভাবে 3 থেকে 4 দিন কেটে গেল, আমার কাছে তো কোনো মোবাইল ফোন টোন নাই, এবং এটা আমি জেনেও গেছি যে পরিবার থেকে আমাকে ত্যায্য করা হয়েছে, আমার আব্বা আমাকে মেরে ফেলবে, আমাকে পরিবারে ঢুকতে দিবে না, টোটাল পরিবার থেকে আমাকে বের করে দিছে, এরকম একটা বিষয় মনে হলো আর কি। যেহেতু পরিবারে একমাত্র সন্তান ছিলাম, তারপরেও কোনোভাবে পরিবার আমাকে ঢুকতে দেবে না। এবারে ওর বাসায় 3 দিন রয়ে গেলাম। 3 দিন পরে তো একটা মানুষের বাসায় কতদিন থাকতে পারে, একটা মেস সিস্টেম, আমি খাবার খাচ্ছি, এটারও তো বিল আসতেছে, টাকা দিতেছি না। 3 দিন পরে মানে লজ্জা টজ্জা বলে আমার বন্ধু আমারে বলে দিল, ফয়সাল তুই আসলে আর কয়দিন থাকবি, মানে কতদিন থাকবি। আমি এটা বললাম, তখন বললাম যে কেন বন্ধু, কোনো সমস্যা হইতেছে? বলে না সমস্যা না, তুই কতদিন থাকবি এটা একটু বলতে হবে না, যে এখানে তুই থাকতেছিস খাচ্ছিস কতদিন থাকবি, মানে ও পারতেছে না যে আমাকে ডিরেক্টলি বলে যে এখান থেকে চলে যা। তাই আমি বললাম যে দোস্ত আসলে আমার তো যাওয়ার কোনো জায়গা নাই, তাই তুই যদি পারিস আমার একটা কাজের ব্যবস্থা করে দে। ও আমারে বলে, তাই আমি বললাম না রে বন্ধু, ও আমারে বলে, আমি তো বলে যে না আমি কাজ করতে গিয়ে দিব, তুই তোর কাজের সন্ধান কর। তুমি ঠিক আছে। এবার আমি বেরোইলাম মানে কাজ খোঁজার জন্য, যে কোথায় কাজ পাই। দেখা যায় বিভিন্ন জায়গায় যাচ্ছি, কোথাও গেলে আসলে ওভাবে কেউ কাজ দেয় না। মানে কাজ করতে গেলে এক কথা 2 কথা বিভিন্ন ধরনের কথাবার্তা বলে। মানে আমি তো দেখতে শুনতে অনেকটা মেয়েদের মতো ছিলাম, হাঁটা চলা মেয়েদের মতো, বলতো হিজড়ারে কিসের কাজ দিব, হিজড়ার কোনো কাজ আছে নাকি, মানে হিজড়া আখ্যায়িত করে আমার কোনো কাজও দেয় না। যেখানে এই কাজের সন্ধানের জন্য যাই, কথাই একটা আমি হিজড়ার কোনো কাজ হয় না, আমার কাজ দেয়ই না। তখন খুবই খারাপ লাগলো আর কি। এভাবে প্রায় 5 দিনের মতো ওর মেসে মানে টোটালি ছিলাম। 5 দিন পরে দেখলাম যে ও নীল মানে খাবারের অর্ডার করছে, কিন্তু ধরেন একজনের আমারটা অর্ডার করে নেয়। এখন ও যে খাবারটা অর্ডার করছে ওটা থেকে আমারে দেয় যে দোস্ত তুই আমার খাবার থেকে খা। উনি বুঝছি ওর কাছে ও টাকা নাই, ও তো আর এত বড় লোক বাবার সন্তান না, পরিবার থেকে যে টাকা দেয় ওটা দিয়ে তো ও নিজেও চলে, ওর কাছে ও টাকা নেই। পরে একদিন সন্ধ্যার সময় ওর একটা চিঠি লিখলাম আর কি, যে দোস্ত আমি চলে যাচ্ছি, আমি তোর উপরে কোনো রাগ নাই, তুই আমার 5 দিন রাখছিস, তোর উপরে আমি অনেক মানে তোর কাছে অনেক ঋণী। এটা আমি বাসা থেকে বেরিয়ে গেছি সন্ধ্যার সময়। তো জানিনি তো ঢাকা শহরের মতো জায়গা, এখানে আসলে আপন বলতে তো কেউ নাই। মানুষ একবেলা খেতে দিল, কেউ কারো ঘরে এক রাত রাখে না আর কি, এমন একটা অবস্থা। যাই হোক, পরে হাঁটতে হাঁটতে বাস স্ট্যান্ডে গেলাম। বাস স্ট্যান্ড যাওয়ার পরে ওইখানে বাস কাউন্টার আছে, কাউন্টারে সারাটা রাত বসেছিলাম, কোনোভাবে সারাটা রাত কাটাইলাম। কাটানোর পরে সকালবেলায় সেই একইভাবে মানে পকেটেও টাকা নাই, পেটেও খাবার নাই, গন্তব্যেরও কোনো ঠিক নাই, ঘুরতেছি এখানে ওইখানে বিভিন্ন জায়গায়, যে কোথায় কাজ পাওয়া যায়, একটা কাজের সন্ধান কোথাও পাওয়া যায় কি না, এই ঘোরাফেরা করতেছি। আসলে কোথাও কোনো কাজ কেউ আমাকে দিল না, কোথাও থেকে কোনোভাবেই কোনো কাজের সন্ধান পাওয়া গেল না, কোথাও নাই। এরকম করতে করতে আমি বোটানিক্যাল গার্ডেনে গিয়ে, মানে গার্ডেনের গেটের কাছাকাছি, ওইখানে গিয়ে আমি প্রায় ঢুলে পড়ে যাওয়ার মতো অবস্থা। সেখানে হঠাৎ করে একজন লোক আমার দেখে আমার খুব মায়া লাগছে, বয়স্ক একজন লোক, উনি এসে আমার বলতেছে কী ব্যাপার, তুমি এরকম করে ঢুলে পড়ে যাচ্ছ, কি তুমি খাওয়া দাওয়া করো নাই? আমি বাসা কই, তুমি কি হিজড়া? এমন করে আমার বলে। আমি বলি যে না কাকা, আমি হিজড়া না, আমি একটা কাজ খুঁজতেছি, গ্রাম থেকে আসছি, কোনো কাজ পাই না। পরে আমার বলে আমার হোটেল আছে, কাজ করবা, এটা বলেন। আমি বললাম আচ্ছা ঠিক আছে, হোটেলে কাজ করব। পরে আমি একটু সহজ সরলও ছিলাম বটে, অতটা চালাক ছিলাম না। উনি তখন আমাকে ওনার সাথে করে আমাকে নিয়ে গেল, এবং সাথে করে নিয়ে যাওয়ার পরে ওনার একটা মানে বস্তির মতো করে একটা ঘরের মধ্যে আছে না, ভাত ঘর আর কি, মানে ভাত বিক্রি করে, রিক্সা ড্রাইভারদের কাছে, বিভিন্ন ইয়েদের কাছে ভাত বিক্রি করে। তো সেই ঘরে নিয়ে আমার তখন চাকরি দিল। তো আমি 3 দিন পর্যন্ত এখানে চাকরি করলাম। আমি অনেক ফর্সা ছিলাম, দেখতে শুনতে অনেক সুন্দর ছিলাম, লম্বা ছিলাম, শুধু একটাই কথা বলতাম কিছুটা মেয়েদের মতো, এবং চলাফেরাও পুরোপুরি আমার মেয়েদের মতোই ছিল। এখানে 3 থেকে 4 দিন কাজ করতে, 4 দিন পরে একদিন রাতের বেলায় শুয়ে আছে, মানে হোটেলেই থাকতাম আর কি। সামনে হচ্ছে কল ছিল, কলের মধ্যে গোসল করতাম, বাথরুম ছিল পিছনে, ওইটাতে করতাম, আর দোকান বন্ধ করে 12টা-1টার দিকে আমরা ওই হোটেলেই থাকতাম, আমি সব আরও কয়েকজন ছিলাম। তাই 3-4 জন থাকতাম। একদিন হলো কি, মানে 11টার দিকে ওই দোকানের যিনি মালিক আর কি, ওই কাকা আমারে বলতেছে যে তুই আমার বাসায় একটু আসিস তো, আমার বাসায় একটু কাজ আছে, দুজনে মিলে একটু কাজ টাজ করবো। তো ওনার বাসায় গেছে 11টার দিকে, মালিকের বাসায় যাওয়ার পরে ওনার বাসাটা অগোছালো ছিল, ওনার ওয়াইফ বাসায় ছিল না আর কি। তো বাসায় অনেক কাজটা আছে, আমি করে টুরে দিয়েছি, প্রায় আপনার 12টা 12:30 মতো বেজে গেছে। আমার বলো ফয়সাল 12:30 বেজে গেছে, এখন আর দোকানে গিয়ে কী করবি, হোটেলে গিয়ে কী করবি, তেহিনেই ঘুমায় যা, আমার রুম আছে একটা, রুমের মধ্যে তুই ঘুমা। পরে আমি ওই রুমের মধ্যে ঘুমাইলাম, উনি ওনার ওয়াইফ যে রুমে ঘুমাইতো, বাচ্চারা যে রুমে ঘুমাইতো, ওই রুমে ঘুমাইছে। ভাই রাত্র হঠাৎ করে এসে উনি দরজা ধাক্কাইতে শুরু করছে, দরজা খুললাম,
মানে দরজাটা খোলার পরে কোনো কথা নাই আর কি, মানে কোনো কিছু নেই, উনি আমার কাছে আমার উপর একদম গরুর মতো ছাপিয়ে পড়ছে। আমি ধাক্কা টাক্কা দিলাম, অনেক কিছুই করলাম, দেখলাম যে আসলে কোনো কাজ হয় না। আমি একটা পুরুষ হয়ে সেদিন আরেকটা পুরুষের কাছে দর্শনের শিকার হইলাম। হওয়ার পর উনি আমার বলতেছে, এই কথা যদি তুই কাউরে বলিস তোরা মেরে ফেলবো এবং তোরা চাকরি থেকে বের করে দিব, কাউরে বলবি না। তা আমি আসলে এমন একটা মানুষ যে দীর্ঘদিন না খেয়ে না দে রাস্তায় ঘুরে ফিরে মানে খুব কষ্ট করে একটা চাকরি পাইছি আর কি। এটা আসলে এখনকার যারা আমার গল্প শুনবে তারা হয়তো বিশ্বাস করবে না, অনেকেই বলবে যে ঢাকা শহরে কি ভাই চাকরির অভাব নাকি, হাঁটলেই চাকরি পাওয়া যায়। কিন্তু যারা আমার মতো চাকরি খোঁজে তারাই জানে যে ঢাকা শহরে চাকরিটা কত কঠিন, একটা চাকরি পাওয়া কত কঠিন আর কি। এটা একটা ছেলেই জানে, যার কোনো মাথার উপরে ছায়া নাই, পায়ের নিচে মাটি নাই, সেই জানে আর কি চাকরি পাওয়া কত কঠিন। তাই পরে চিন্তা করলাম যে যাই হোক, কপাল তো এমনিও খারাপ অমনিও খারাপ, কোনো জায়গাতে তো আর কোনো ভালো কোনো কিছু হচ্ছে না, তাই আল্লাহ ভাগ্যে যা রাখছে তাই হবে, আমি এখানেই কোনোভাবেই নিজের জীবন কাটাই দিব। আমি ওই হোটেলে আবারও চাকরি করতেছি। তো এই যে ওনার নজরে পড়ে গেলাম, উনি আবার 2-3 দিন পর পরে আমার বাসায় ডাকে, এই কাজের উসিলা ওই কাজের উসিলা এটা ওইটা ডাইকা উনি মাঝে মাঝে হোটেলের ভিতর আমার সাথে এই ধরনের অনৈতিক কাজগুলো করে। খুব খারাপ লাগতো আর কি, এবং একটা সময় এটা নিতে পারতেছিলাম না, তারপরেও করতেছি, মানে অসহ্য হয়ে যাচ্ছি, তারপরেও করতেছি। লজ্জাও লাগে, সকালবেলা ধরেন ওনার সামনে গেছি, উনি আমার দেখছে, আমি ওনারে দেখছি, আমার খুব লজ্জা লাগতো আর কি যে এই লোকটার সাথে রাত্রেবেলা এরকম হয়ে গেছে, এখন ওনার সামনে পড়তেছে। বাট দিনের বেলা উনি খুব হুজুরের মতো, কিন্তু ওনার দাড়ি ছিল এবং দেখলে মনেই হয় না যে ওনার ভিতরে এই ধরনের কোনো কিছু কাজ করে, উনি এই টাইপের লোক, এটা কেউ বিশ্বাস করবে না আর কি। এত চলাফেরা বা কথাবার্তা সব কিছু এত সুন্দর, এত স্বাবলম্বীভাবে উনি সুন্দর করে কথাবার্তা বলে। যাই হোক, এরকম করতে 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 আমি ওনার হোটেলে প্রায় 2.5 বছরের মতো কাজ করি। 2.5 বছরের মতো ওনার হোটেলে কাজ করি, এবং 2.5 বছরে আমি প্রায় কয়েকদিন পর পরে ওনার কাছে ওই খারাপ কাজে মানে শিকার হইতাম, এক কথায় দর্শন হইতাম। 2.5 বছর কাজ করার পরে হঠাৎ করে একটা গ্রুপের সাথে আমার তখন ফেসবুকের আবির্ভাব হয়। মোবাইলে ফেসবুক থাকে, ফেসবুকে আমি তখন একটা মোবাইল ফোন কিনি ফেসবুক চালানোর মতো, ওইখানে একটা গ্রুপের সাথে আমি তখন অ্যাড হই। মানে কীভাবে আমি বিষয়টা বলি, ফেসবুকে যখন আমি ছবি দিই, অনেক ছবি, হাঁটার ছবি, কথা বলার ছবি বা এটা ওইটা দিই, তখন একটা গ্রুপ থেকে আমাকে নক করে, গ্রুপের নামটা বলতে চাই না, ওই গ্রুপটা থেকে নক করে আমাকে বলে যে ফয়সাল তোমার সাথে আমাদের একটা গ্রুপে অ্যাড করব, আমাদের সাথে কথা বলো। ওরকম একটা গ্রুপে আমাকে অ্যাড করে। তখন বুঝতে পারছি এটা একটা গ্যাঁ গ্রুপ আর কি, মানে খারাপ কাজ করার ছেলে আর কি। সব ছেলেরা ওই জায়গায় আসে, কেউ ড্যান্সার আছে, সেই আমাকে বলে তুমি আমাদের গ্রুপে চলে আসো, এবং আমাদের গ্রুপের যিনি মেম্বার আছে তিনিও তোমাকে পছন্দ করছে, একদিন আসো। তো ওনাদের অফিস কোথায়? চিটাগাং অফিস। আমি কখনোই চিটাগাংয়ে যাই আমার জীবনে। তারপরে আমি তখন আমাকে ঠিকানা দিল, যেহেতু আমি এখানে এই কাজের বারবার সম্মুখীন হচ্ছি, ওইখানে কী করে না করে তো আর জানি না। পরে আমাকে বলার পর আমি তখন ওইখানে গেলাম, মানে ওনার যে ঠিকানা দিল সেই ঠিকানায় গেলাম। চিটংয়ে বদ্দারহাট বলে একটা জায়গা আছে, ওই বদ্দারহাটে অফিস, ওনাদের অফিসও আছে, মানে এটা একটা ড্যান্স অফিস আর কি। তো ড্যান্সের অফিস হইলেও ড্যান্সের পিছনে ওনারা এই ধরনের কাজগুলোই করে, বিভিন্ন ছেলে সাপ্লাই দেয়, মেয়ে না কিন্তু সবই ছেলে, এবং অনেক ছেলে আছে ওনাদের আন্ডারে। পরে যাওয়ার পরে উনি যিনি আমাকে ডাকছে আর কি, তার সাথে দেখা হইলো। পরে উনি আমার ভিতরে নিয়ে গেলো, ওই লোককে দেখলাম, সে দেখে আমার পছন্দ করলো। পরে আমারে ডিরেক্টলি এটাই অফার করলো, মানে গেও যে গ্রুপ আছে বা কী আর বলবো, এটা ওই গ্রুপের অফার আমাকে করছে যে এই কাজ করতে হবে, আমাদের গ্রুপের কাজ হচ্ছে এটা, এবং এতে বেনিফিট আছে, লাভ আছে। দেখলাম যে আসলে এই টাকা মানে এক এক রাতের জন্য অনেক বেশি টাকা নেওয়া হয়। তো একটা সময় চিন্তা করলাম, আমি তো যদি ঢাকায় যাই, ঢাকায় গেলেও সে একইভাবেই হচ্ছে নির্যাতনের শিকার হচ্ছি। কেউ কোনো জায়গায় গেলে কাজ দিতে চায় না, হাফ লেডিস বলে আখ্যায়িত করে, কোথাও কোনো কাজ পাই না, রাস্তায় ঘুরি, খাই না খাই দিন কাটাই। তাই যাই হোক, এখানে যেহেতু এইটুকু পাইছি, আমি এখানে কাজ করব। নিজের ইচ্ছে তখন আমি ওখানে ঢুকে গেলাম, সম্পূর্ণ ইচ্ছাকৃতভাবে ওদের সাথে তখন আমি এই কাজে লিপ্ত হয়ে গেলাম। এই ধরনের কাজ করতেছি, বিভিন্ন জায়গায় যাচ্ছি, সাপ্লায়ার থেকে টাকা টুকা পাচ্ছি, এরকম করেই চলতেছে। কিন্তু এখানে যাওয়ার পরেও দেখলাম ভাই আরেক সমস্যা, যে টাকার কথা বলে আমার নিচে আসলে কিন্তু ওই টাকা দিতেছে না। ওই টাকা ওনারা ওই কাস্টমারের কাছ থেকে ঠিক নেয়, এবং কাস্টমারের কাছ থেকে টাকাটা নেওয়ার পরে ওনাদের হোটেল চার্জ, কোম্পানির চার্জ, যিনি পাঠাইছে ওনার চার্জ, এরকম চার্জ মাস বাদ দিয়া আমার কাছে তেমন কোনো টাকা থাকে না, মানে ওই নিজে চলতে পারি আর কি ওইরকমভাবে। তার কী আর করবো ভাই, একটা ছেলে মানুষ, এবং বলতেও লজ্জা লাগে, ওইটাই করতেছি, কিছু তো করার নেই, ওইটাই করি।
এরকম করে প্রায় আপনার 3 মাসের মতো এখানে করছি, কাজ করলাম 3 মাস। তো 3 মাসে দেখলাম যে ওইরকমভাবে টাকা পয়সা থাকে না। তো একদিন একটা জায়গায় আমার একজনে নিয়ে গেল, মানে ওরা মোবাইল ফোনের মাধ্যমে ঠিক করে আর কি, কাস্টমার ঠিক করে মোবাইল ফোনের মাধ্যমে ওইখানে চলে যায়। আমার গাড়ি দিয়ে নামাই দিয়ে আসলো, ওই লোকের কাছে গেলাম। লোকটার নাম হচ্ছে বদরুদ্দিন বলে একটা লোক, এবং তিনি আগে হচ্ছে কোথায় চাকরি করতো, সরকারি চাকরি করতো, এখন রিটায়ার্ডে আছে। বাট অনেক লম্বা টম্বা, দেখতে শুনতে অনেকটাই আমার আব্বার মতো, এরকম ফর্সা টর্সা, খুব সুন্দর। এবং যাওয়ার পরে উনি আমার সাথে সারা রাত থাকলো। থাকার পরে আমারে বলতেছে, বদরুদ্দিন তুমি ওদের গ্রুপে কতদিন ধরে আসো? আমি বললাম যে স্যার 3 মাস ধরে আসি। তো কীরকম টাকা পাও? আমরা বললাম যে এরকম টাকা পাই এইভাবে। পরে বলতেছে, একটা কাজ করো, আমি তো জানি ওদের গ্রুপে যারা আছে এরকম অনেক ছেলেকে আমি ইউজ করছি, তো এখানে যেই টাকা পাওয়া যায় ওই টাকা দিয়ে তো আসলে চলা যায় না, এবং তুমি যদি চাও আমি তোমাকে একটা প্রস্তাব দিতে পারি, একটা অফার দিই। আমি তখন বললাম যে কিসের অফার? আমার বলে অফারটা একটু অন্যরকম, তোমারে আমি আমার পার্সোনাল করে নিব। আমার অফিস আছে, আমার অফিসে তোমার কাজ দিব, তুমি আমার অফিসে চাকরি করবা, মাস শেষে এত টাকা বেতন পাইবা, এবং আমার যখন মন চায় তুমি আমার সাথে থাকবা, মাস শেষে এত টাকা বেতন পাবা। ওনার আবার বউ আছে, বাচ্চা আছে, ফ্যামিলি আছে, সব আছে। ওনার একটা কোম্পানিও আছে আর কি, ছোটোখাটো একটা কোম্পানি আছে। পরে এই প্রস্তাবটা যখন আমার দেওয়ার পর উনি আমার ফোন নাম্বার, ওনার কার্ড দিয়ে দিল, যেটা আমার কার্ড, যদি তুমি আসো আমার এই নাম্বারে আমার সাথে যোগাযোগ করো। তো চলে আসছি। আসার পরে আমি চিন্তা করতেছি কি করব। এখানে যাদের আন্ডারে আসি এদের সাথে থাকি আসলে আমার কোনো ভবিষ্যৎ নাই। এরা বিভিন্নভাবে আমাকে পাঠাচ্ছে, এক একদিন এক এক লোকের কাছে, গাঞ্জা খাওয়া, মদ খাওয়া, বুঝিনি তো আসলে এগুলো কোন টাইপের লোক, ওই খুব খারাপ প্রকৃতির লোক, ওনাদের কাছে যাচ্ছি। তাই আমি চিন্তা করলাম একটা স্থায়ী ঠিকানায় চলে যাই, একটা চাকরিও হবে, বা ভুল যেহেতু করে ফেলছে, আমি তখন বুঝতেছি যে ঢাকা থেকে এসে আমি ভুল করছি, এটা আমি বুঝি। পরে আমি তখন ওই বদরুদ্দিন সাহেবের মানে ওনার যে কারখানা আছে, ছোটোখাটো একটা কারখানা, ওই কারখানায় তখন আমি ঢুকে গেলাম। ওনার সাথে ফোনে যোগাযোগ করলাম, উনি আমাকে নিয়ে গেল কারখানায়, দিল চাকরি করতেছি। 3 দিন 4 দিন 5 দিন পরে একদিন উনি আমার ডাকে, যে মানে আমার বলে, ফয়সাল গোসল টোসল করে সুন্দর করে তুমি এই মানে আইসো, ওই রুমে আইসো, আমাকে ঠিকানা দিয়ে ওইখানে যাই, যেহেতু উনি স্যার বস। এরকম করতে করতে আমি ওনার ওখানে প্রায় 8 থেকে 9 মাসের মতো ছিলাম, এবং 8-9 মাসে আমি ওনার খুব কাছাকাছি পৌঁছে যাই আর কি। মানে উনি একদম পরিবারের মানুষের মতো, ওই জন্য আমাকে 2-3 বার বাড়িতেও নিয়েছে। ওনার বাসায় কোনো কাজটা দিলে উনি নিয়ে যায়, তো 2-3 বার বাড়িতে নেওয়ার পরে একটা সময় 8-9 মাস পরে ওনার ওয়াইফ বলতেছে, ফয়সাল ছেলেটা অনেক ভালো, কাজ কামও অনেক ভালো, ওনাদের বাড়িতে একটা গার্ডেন আছে, মানে বাসার সামনে অনেক বড় গার্ডেন। উনি সরকারি চাকরি করতো, অনেক টাকা পয়সা ইনকাম করছে আর কি, মানে অনেক টাকা পয়সার মালিক। পরে আমারে বলতেছে যে, ওনার ওয়াইফ বলতেছে যে ফয়সাল ছেলেটা তো অনেক ভালো, ওর আচার আচরণ, কথাবার্তার মাঝে অনেক মায়া আছে, মাধুর্যতা আছে, একটা কাজ করো, ওই ছেলেটারে তুমি পার্মানেন্টলি আমাদের বাসায় নিয়ে আসো, কারখানায় না রাখা। তো ওনার ওয়াইফ যখন এটা বলে, উনি আমাকে নিতে রাজি হয় না, কারণ উনি তো আমার সাথে এই ধরনের কাজ করে, বাসায় গেলে আবার আমি কাউকে বলে দিই কিনা। তো ওনার ওয়াইফ ওনার এটা নিয়ে খুব ঝামেলা করতেছে, উনি আমার নেয় না। একদিন বিকেলবেলা ম্যাডাম চলে আসছে আমাদের কারখানায়, আইসা আমাকে বলতেছে, ফয়সাল তোমার কাপড় চোপড় নিয়ে গাড়িতে উঠো। মানে আমাদের প্রাইভেট কার ছিল, এই কাপড় চোপড় নিয়ে পরে আমি প্রাইভেট কারে উঠে গেছি। ম্যাডাম আমার বাসায় নিয়ে আসছে, আইসে দেখি যে স্যার বাসায়। স্যার তো আমার দিকে একদম চোখ টোক বড় করলো, মানে বদরুদ্দিন স্যার আমার বলতেছে, এটা তোমার রুম, তুমি তোমার রুমে যাও। রুমে গেলাম, এই 10 মিনিট পরেই মানে বদরুদ্দিন স্যার এসে দরজা ধাক্কাইতে আসে। পরে গেলাম, বলে কিরে ফয়সাল তুই এখানে? আমারে বলে। আমি বললাম, স্যার ম্যাডাম তো নিয়ে আসছে। তা ম্যাডাম তোরে নিয়ে আসলো, তুই চলে আসলি? আমি যে স্যার ম্যাডাম তো নিয়ে আসছে, এখন ম্যাডাম আনছে, আমি কী করবো, আমি তো জানি না। পরে বলে, আমি না তোরে মানা করছি যে ম্যাডাম ডাকলো তুই আসবি না। এমন করতে করতে ম্যাডাম পিছন থেকে চলে আসছে, আইসা বলতেছে, এই বদরুদ্দিন, মানে ম্যাডাম আবার স্যারের নাম ধরে ডাকতো, যে বদরুদ্দিন তুমি কী বলো ওরে বলো কি? না বলে, না কিছু বলি না। তো ঠিক আছে তুমি কথা বলো। এমন করেই আমি মানে ম্যাডামের বাসায় তখন রয়ে গেলাম। তো অনেক ধরনের কাজ থাকে না, যে বাসার মধ্যে এই কাজ ওই কাজ, তো আমাকে কাজগুলো দেখাতে আসে, মানে সারা বিকালবেলা আমার কাজটা সব কিছু দেখাই দিছে, বাসায় কী কী কাজ আছে, বা গার্ডেন পরিষ্কার করা। পরের দিন আমি তখন কাজ করতেছি, গার্ডেনে কাজ করতেছি। 11টার দিকে ম্যাডাম যখন চলে গেছে, বা ম্যাডামের মেয়েটে এগুলো নিয়ে আমাকে তখন বদরুদ্দিন স্যার আমার কাছে গেলো, কাছে গিয়ে বলে, ফয়সাল তুমি এখানে আসছো ভালো কথা, ম্যাডামে তোমারে নিয়ে আসছে, কাজ করো, সবই ঠিক আছে, কিন্তু বদরুদ্দিন খবরদার ম্যাডাম যাতে কোনোভাবেই জানতে না পারে যে তোমার সাথে আমার এই ধরনের একটা সম্পর্ক আছে। এবং স্যারের যে ম্যাডামও কিন্তু অনেক সুন্দর, মানে অনেক রূপসী। এইরকম একটা বউ রেখা যে একটা লোক একটা ছেলের সাথে এই ধরনের কাজ করে, এটা আসলে আমার বলতেও খারাপ লাগে আর কি। তো যাই হোক, আমি বললাম যে না বস, আমি কাউরে বলবো না, আপনি এটা নিয়ে টেনশন করেন, আমি কাউরে জানাবো না। এইভাবে আমি তখন বসের বাসায়, এটা সত্য যে বস কিন্তু আর আমার সাথে এই ধরনের কাজ করে না, যেটা করতো আগে কারখানায় থাকা অবস্থায়, এখন কিন্তু আর এটা করে না, একদম টোটালি ভালো হয়ে গেছে।
এই ধরনের কোনো কাজ আমার সাথে করে না এবং আমাকে দেখলে এখন ভয় পায়। যেহেতু আমি বাসায় আছি, ওনার বাসায় আছি, এই জন্য আমাকে দেখলে খুব ভয় পায়, আমার কাছ থেকে দূরে দূরে থাকে, এমন একটা অবস্থা। এরকম করতে করতে ম্যাডামের সাথে মানে বসের বউয়ের সাথে আমার তখন এমন একটা মধুর সম্পর্ক হয়ে গেছে যে ম্যাডাম মানে আমারে না দেখলে বাসে না, আমার জন্য খাবার নিয়ে আসে, এটা করে ওইটা করে। ম্যাডামের একজন ড্রাইভার ছিল, ড্রাইভারটা একটা সুবিধার না আর কি, মানে ড্রাইভারটা একটু নেশা টেশা করতো, চিরঙের স্থায়ী মানুষ ছিল, ম্যাডামের সাথে সম্পর্ক ভালো না। ম্যাডাম তখন আমার গোপনে গোপনে ড্রাইভিং শিখাই দিত, মানে ড্রাইভার যাতে না দেখে আমার নিয়ে ড্রাইভিং শিখাইতো। এমন করতে করতে ম্যাডাম আমার পুরা পাক্কা ড্রাইভার বানায় ফেলে। ড্রাইভার বানায় আমাকে তখন উনি লাইসেন্স বানিয়ে দেয়, গাড়ির লাইসেন্স বানিয়ে দেয়। গাড়ির লাইসেন্স বানিয়ে দিয়া পরে ম্যাডামের যে ড্রাইভার ছিল ওই ড্রাইভারের চাকরি থেকে খেতায় দেয়, মানে চাকরি থেকে বিদায় করে দেয়। বিদায় করে দিয়ে আমাকে তখন ম্যাডাম পার্মানেন্টলি ম্যাডামের ড্রাইভার হিসেবে রেখে দেয়। তো আমি তখন গার্ডেনও দেখি প্লাস ড্রাইভিংও করি, দুইটাও করি। এরকম করতে 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 আমি ওনাদের পরিবারের এমন একটা জায়গায় চলে গেছি যে ওনাদের পরিবার আমাকে ছাড়া কোনো কিছুই বোঝে না। পারিবারিক সব কাজ আমার সাথে সিদ্ধান্ত নেবে, আমাকে জিজ্ঞেস করবে, আমার সাথে কথা বলবে, আলোচনা করবে, তারপর তারা করবে, মানে পরিবারের একজন সদস্য আমি হয়ে গেলাম। এরকম করে করে ম্যাডামের বড় মেয়ে নাম হচ্ছে রুমকি। এই রুমকি মেয়েটা একটু অন্যরকম ছিল আর কি, আমার সাথে খুব একটা ভালো ছিল না। আমাকে হাফ লেডিস ডাকতো, এটা করতো ওইটা করতো, মানে খুব ভাবে হচ্ছে আমার সাথে, মানে বলে না যে একটু খারাপভাবে দেখতো আর কি। মানে ম্যাডামের ভিতরে, বসের ভিতরে বা ম্যাডামের টোটাল ছেলে ছিল না, মেয়ে ছিল 4 জন। তো ওই রুমকি ছিল সবার বড় মেয়ে আর কি। তা এই বড় মেয়েটা আমাকে একটু অন্যভাবেই দেখতো, আমার সাথে খারাপ ভাষায় কথাবার্তা বলতো। এরকম করতে করতে একদিন ম্যাডাম মেয়েরে ডাইরেক্টলি বলে দিল যে তুই যদি আজকের পর থেকে ফয়সালকে কোনো রকমের মানে ফয়সাল ভাই ছাড়া নাম ধরেও ডাকিস তাহলে কিন্তু তোর খবর আছে। এরকম করে ম্যাডামের কাছে তখন এরকমভাবে বললো। ম্যাডাম তখন মেয়েরে এরকম করে শাসালো। মেয়ে তখন আমার উপর একটা ক্ষোভে চলে গেল, অনেকটা রাগে চলে গেল যে যেভাবেই হোক মেয়ে আমাকে বাসা থেকে বিদায় করে দিবে। মানে ওর এরকম একটা প্ল্যানিং ঢুকে গেল, আচ্ছা যেভাবেই হোক আমি ওরে বাসা থেকে বের করে দিব, এরকম একটা প্ল্যানিং করছে। আমি কিন্তু মেয়ের প্ল্যানিং বুঝে গেছি। যে মেয়ে আমাকে দেখতে পারে না, আমার সাথে কথা বলতে পারে না, বা আমার সাথে এরকম একটা অবস্থা, এই মেয়ে একদিন আমাকে হঠাৎ করে প্রস্তাব দিয়ে বসছে গাড়ির মধ্যে। আমার বলে ফয়সাল তোমার আমার ভালো লাগে, এখন মেয়ে তখন কলেজে পড়তো, ভালো লাগে, আমি তোমার সাথে একটা প্রেমের সম্পর্কে জড়াতে চাই, এখন তুমি কি বলো, আমি তোমার সাথে প্রেম করবো। ডিরেক্টলি প্রেমের প্রস্তাব দিয়ে বসে আমাকে। তো দিলে পরে আমি তখন মানে আমি তো জানি এটা তার অভিনয়। এখন আমি প্রথমে মানা করলাম যে না, করবো না, বা আমি প্রেম ভালোবাসা করবো না, তার কাছ থেকে একটু দূরে দূরে থাকতেছি, বা করবো না, কারণ সে আমাকে ফাঁসাই দিবে আমি জানি। এমন করতে করতে যখন খুব জ্বালাইতেছে আমাকে, মানে খুব জ্বালায়, আমি তখন একটা সময় পরিকল্পনা মানে প্ল্যানিং করলাম আর কি, যে এইখান থেকেও চলে যাবো, আমাদের এখন আর চাকরি করবো না। মানে মেয়ে যেহেতু আমাকে এরকম করে জ্বালাইতেছে, মেয়েটারে ইউজ করে, মেয়েটারে নষ্ট করে এখান থেকে চলে যাব, এরকম একটা পরিকল্পনা তখন নিজের মাঝে জাগলো আর কি। যে যতই ম্যাডাম আদর করুক, বসে আদর করুক, কিন্তু মেয়ে তো আমার ছাড়তেছে না, তাহলে মেয়ের সাথে একটা খারাপ কাজ করে এখান থেকে চলে যাবো, ওইরকম একটা প্ল্যানিং। তখন আমি চাকরি জানি, আমি 2-3টা কোম্পানিতে কথা বলছি, ভালো বেতনে চাকরিও আছে, মানে ভালো ভালো, যেহেতু আমি ড্রাইভিং পারি, আমার লাইসেন্স আছে, তাহলে ভালো কোম্পানিতে আমার চাকরিও হয়ে যাবে। এখানে মেয়ের সাথে ঝগড়া করে মেয়ের মায়ের সাথে মায়া বাবার ভালোবাসা নিয়ে তো আমার লাভ নাই। এরকম করে কয়েকদিন কাটার পরে এই মেয়ের সাথে আমি তখন প্রেম শুরু করে দিলাম, যে ঠিক আছে প্রেম করব। এই গাড়িতে বসে প্রেম ভালোবাসা, আমার কাছে আসে, আমার হাতে ধরে, আমি ওর হাত ধরি। এমন করতে করতে এক ধরনের একটা খারাপ নেশা তখন নিজের মনের ভিতরে জেগে বসলো। আমি একটা পুরুষ মানুষ, এই পর্যন্ত আমার বয়স কিন্তু তখন অনেক, প্রায় আপনার অনেক বয়স, ওই বয়স পর্যন্ত কিন্তু নিজের ভিতরে কোনো মেয়ের প্রতি এক ধরনের খারাপ নেশা কিন্তু আমার জাগে না, যে কোনো মেয়ের সাথে খারাপ কোনো সম্পর্ক করবা, শারীরিক সম্পর্ক করবা, এটা কিন্তু কখনোই জাগে না। কিন্তু এই মেয়েটাকে দেখার পরে বা এই মেয়েটার কাছে আসার পরে আমার ভিতর তখন এই জিনিসটা জায়গায় গেছে যে আমি ওর সাথে একটা অনৈতিক সম্পর্ক বা খারাপ সম্পর্ক আমি করব। একটা জিনিস তখন নিজের মাঝে কঠিনভাবে জায়গা গেল যে আমি মেয়েটার সাথে একটা খারাপ সম্পর্ক করব। এবার আমি তার সাথে ওই সম্পর্কে যাওয়ার জন্য আমি তার সাথে প্রেমে গেলাম। প্রেমে যাওয়ার পরে এইভাবে একদিন হঠাৎ করে আমাকে ডিরেক্টলি প্রস্তাব করলো। এই প্রেম ভালোবাসার মাঝে যে ওর বাবা মা একটা পার্টিতে যাবে, আমাকে বলে যে তুমি শরীর খারাপ বললে তুমি যাইও না, আমার আব্বা ড্রাইভিং করে আম্মারে নিয়ে যাবে, তাহলে আমি তোমার সাথে রাতের বেলা এগুলো করবো। ওর বাবা মা যেহেতু গেছে, তারা রাতের 1-2টা বাজে আসবে। তা আমার প্ল্যানিং হচ্ছে আমি এটা করে বাসা থেকে পালিয়ে যাবো আর কি, এই বাসায় আমি আর থাকবো না, বেতন কম পাই, কম টাকা বেতন দেয়, ভালোবাসা দেয় অনেক, কিন্তু বেতনটা কম। এই বলে আমি তখন কী করলাম, ওই দিন রাতে এই মেয়ের সাথে তখন এই প্রেমের করে আমি তখন এই মেয়ের সাথে এই খারাপ সম্পর্কে লিপ্ত হয়ে গেলাম। খারাপ সম্পর্কে লিপ্ত হওয়ার পরে পরের দিনে একদম ভোরে ফজরের পরে, কারণ মেয়ে তো আমরা ফাঁসাই দিবে আমি জানি, ফজরের আজানের পর আমি তখন বাসা থেকে বেরিয়ে গেছি। মানে একদম আমার ব্যাগপত্র সব কিছু না, বাসা থেকে বেরিয়ে গেছি। বেরিয়ে একটা কোম্পানিতে চাকরির জন্য কথাবার্তা বলছিলাম, ওই কোম্পানিতে আমি তখন চাকরিতে গিয়ে ডিরেক্টলি ওই কোম্পানিতে ঢুকে গেছি। এখানে আমি আসবো না বা এখানে আমার চাকরি করবো না, চলে গেছি।
ওই কোম্পানিতে চাকরি করতেছি। তো কোম্পানিতে ওটা হচ্ছে ফুড ডেলিভারি আর কি, মানে আপনার খাবার ডেলিভারি করা লাগে বিভিন্ন রেস্টুরেন্টে, মানে বিভিন্ন জায়গায়, বিভিন্ন পার্টিতে, এরকম একটা কাজ তো করতেছি। আলহামদুলিল্লাহ খুব ভালোভাবে চলতেছিলাম। এভাবে প্রায় 5 মাসের মতো কেটে যায়। 5 মাস পরে একদিন কাজীর ডৌরি বলে একটা জায়গা আছে, ওই কাজীর ডেরিতে হঠাৎ করে আমার ওই ম্যাডামের মেয়ে রুমকির সাথে দেখা, মানে একদম অনিচ্ছাকৃতভাবে দেখা হওয়ার পরও আমার হাত চেপে ধরছে, ধরে বলতেছে যে ফয়সাল ভাই আপনি আমাদের বাসা থেকে চলে আসছেন কেন, এরকম। আমি তখন বললাম যে ভাই আমি জানি তো তুমি আমার ফাঁসাই দিবা, আমার ফাঁসা দিয়ে দেওয়ার লেগে আমার লোকে প্রেম করছে, এখন ফাঁসাই দিয়ে পারেন এই জন্য। এমনি তখন যে কান্না শুরু করেছে, মানে চোখের পানি টলমল করে পড়তেছে, মানে হঠাৎ করে এমনি কান্না করতেছো কেন? পরে আমি আপনার সাথে অভিনয় করি নাই, সত্যি আমার আম্মা বলার পরে আমি জানতে পারছি আপনি খুব ভালো মানুষ। আমার আম্মা আমার বোঝানোর পরে আমার অনেক ভালো লাগছে, ভালো লাগে থেকে আমি আপনাকে প্রস্তাব করছি। আসলে আপনাকে ফাঁসানোর কোনো ইচ্ছা আমার ছিল না, আমি আপনাকে ভালোবাসছি, বাট আপনি আমাদের বাসা থেকে চলে আসলেন কেন? মেয়ের কথা শুনে তো আমি তখন আসমান থেকে বললাম কিরে বাবা, এই মেয়ে তো এইভাবে আমার সাথে কথা বলার কোনো মানেই নেই। দেখলাম যে না, মেয়ে খুব ইমোশনাল। আমি তখন নাম্বার চেঞ্জ করে ফেলছি, নতুন নাম্বার চালাইতাম। পরে আমার বলে আপনি নাম্বারটা আমাকে দেন, আমি আপনার সাথে কথা বলবো, আপনি বিশ্বাস করেন আমাকে। পরে আমি বললাম ঠিক আছে, নাম্বার দিলাম। নাম্বার দেওয়ার পরে 1 দিন 2 দিন 3 দিন মেয়ের সাথে কথাবার্তা বলতেছি, এক পর্যায়ে আমার বাসায় দাওয়াত দিছে। তো আমি এই মেয়ে ভালো না খারাপ এটা তো ওই সময় জানি না। পরে একটু রিস্ক নিয়ে ওই বাসায়, মানে দাওয়াত দিছে বলতে মেয়ের এক বান্ধবীর বাসায়, ওইখানে আমি গিয়েছি। যাওয়ার পরে মানে মেয়ের কার্যকলাপ বা কথাবার্তা সব কিছু যে বুঝতেছি, এই মেয়ে আমার প্রতি অনেক ইমোশনাল, মানে আমার অনেক ভালোবাসে, মানে এরকম একটা বিষয় যে আমাকে অনেক ভালোবাসে। এবং দীর্ঘ প্রায় 1 বছর মতো আমি এই রুমকির সাথে সম্পর্কে থাকি আর কি, প্রেম ভালোবাসার সম্পর্কে থাকি। এবং 1 বছরের ভিতরে আমি যেটা বুঝলাম যে এই মেয়েটা আমাকে তার জীবনের চাইতে বেশি ভালোবাসে, মানে আমাকে যারা কোনো কিছুই বুঝে না, মানে আমি তার লাইফে সব কিছু। 1 বছর পরে পারিবারিকভাবে তার বাবা তার বিয়ে ঠিক করে ফেলছে, বিয়ে দিয়ে দিবে। এখনও আমাকে বলতেছে যে আমি তোমার সাথে পালায়া যাব। তো আমি বললাম যে পালায়া যাবা, তুমি তোমার পরিবারকে? ও বলে না, আমার আব্বা তো তোমার কাছে আমাকে কখনোই বিয়ে দিবে না, চিরঙের মানুষ তো, বলে বিয়ে দিবে না, আমি তোমার সাথে পালায়া যাব। তাই আমি বললাম যে তুমি পালায় আমার সাথে কই যাবা? পরে বলে তুমি আমার যেখানে খুশি সেখানে নিয়ে যাও, আমি তোমার সাথে চলে যাবো, আমি এখানে থাকবো না। আমি চিন্তা করলাম যে চিটংয়ে তো আর আমি ওর নিয়ে পালায় থাকতে পারবো না, কারণ ওর বাবা যে ডিয়ারিং মানুষ আমার খুঁজে বের করে ফেলবে। তুমি সত্যি আমার সাথে পালায় যাবা? আমার কিন্তু তখনও ভাই সন্দেহ যে আসলেও পালাবে কিনা, কারণ এত সুন্দরী মেয়ে, দেখতে শুনতে এতটা সুন্দর, পারিবারিক ব্যাকগ্রাউন্ড এত ভালো, এত বড় লোকের মেয়ে, ওই কি আমার সাথে পালাবে নাকি? তোমার এটা মানে মাথায় ছিল না আর কি, যে না ও পালাইয়ে যাবে। আমাকে বলতেছে আমি পালাইয়ে যাবো তোমার সাথে। যে ঠিক আছে। পরে আমার যে কোম্পানি আছে ওই কোম্পানি কিন্তু ঢাকাতেও ব্রাঞ্চ আছে ওদের, ঢাকাতে। পরে আমি ঢাকার ওই জায়গায় দরখাস্ত করলাম যে আমি চিটং থেকে ঢাকার দিকে ট্রান্সফার হয়ে যাব। পরে কোম্পানি আমাকে চিটং থেকে ঢাকা ট্রান্সফার করলো, আমি তখন ঢাকাতে চলে গেলাম এবং যাওয়ার সময় আমি রুমকিরে সাথে করে নিয়ে গেছি, মানে এক কথায় পালাই গেছে ওরে নিয়ে পালাই। আমি তখন মানে চিটং থেকে ডিরেক্টলি ঢাকায় চলে গেলাম। ঢাকাতে যাওয়ার পরে যেখানে কাজ নেওয়ার কথা, মানে যেখানে আমার ট্রান্সফার, ওইখানে গিয়ে আমি তখন কাজ শুরু করে দিলাম এবং ওরে আমি বিয়ে করলাম। 3 লক্ষ টাকার কাবিনে একটা কাজী অফিসে বিয়ে করলাম দুজনে। আগে আমি বাসা সব ঠিকঠাক করে রাখছি, ওই বাসায় আমি ওরে নিয়ে উঠছি। দুজনেই মিলা ধরেন আপনার বাসর ঘরটা তৈরি করলাম, বাসর ঘর বানাই দুজনে অনেক সুখে শান্তিতে সংসার করলাম। এবং আলহামদুলিল্লাহ দিন রাতগুলো খুব ভালোই কাটতেছে। এরকম করতে করতে ও কিন্তু পরিবারের সাথে টোটালি যোগাযোগ নাই, মানে আমার একটা ইচ্ছা ছিল বাচ্চা কাচ্চা হয়ে গেলে এরপরে হয়তো পরিবারে যাব, এরাকে কিন্তু আর যাবো না, ওরকম একটা ইচ্ছা ছিল। পরে এরকম করতে করতে একটা সময় প্রেগনেন্ট হয়, ওই বাসার মধ্যে থাকা অবস্থায় প্রেগনেন্ট হয়, কিন্তু পরিবারের সাথে কোনো যোগাযোগ রাখে নাই। এরকম করে প্রেগনেন্ট হওয়ার পর আমি কিন্তু ওর খুব যত্ন করতাম, মানে ওর অনেক সেবা যত্ন করতাম, ডাক্তার অলওয়েজ কাছাকাছি রাখতাম, মানে সব কিছু মিলে ওর খুব যত্ন করতাম আমি। একটা সময় আমার একটা কন্যা সন্তান হয়, আমার বাবুটার দিক থেকে অনেকটা কিউট হয়, অনেকটাই ওর মতো হয়, মানে রুমকির মতো হয়, আমার মতো হয়। তাই বাবুটা হওয়ার মানে 4 মাস পরে ও তখন বলতেছে আমি একটু পরিবারের সাথে যোগাযোগ করবো, আমার আম্মুর সাথে। আম্মুর জন্য খারাপ লাগতেছে, কষ্ট লাগতেছে। এই প্রথম, মানে আমাদের প্রায় 2 বছরের সংসার, এই প্রথম ওর আম্মুর সাথে যোগাযোগ করে। আম্মুকে ওর মেয়ের কথা বলে যে আমার একটা মেয়ে হয়েছে আম্মু, ওর আম্মু বলতেছে আমি আসবো, তোরা কই আসিস বল, আমি আসবো, আমি তোর আব্বাকে কিচ্ছু জানাবো না। এরকম করে ওর আম্মু তখন কী করছে, চলে আসছে একদিন, ও ঠিকানা দিস, ওর আম্মু আসছে। আইসা তো মেয়ে কোলে নেওয়া, ওর আম্মু বলতেছে ফয়সালকে আমি আগ থেকে অনেক পছন্দ করি, ফয়সাল অনেক ভালো ছেলে, আমার ফয়সালের কাছে তোকে বিয়ে দিতে কোনো আপত্তি নেই, আমি তোর আব্বাকে রাজি করে আমি সব কিছু ঠিক করবো। তো আমার শাশুড়ি তখন আবার চিটংয়ে ব্যাক করলো, চিটংয়ে ব্যাক করে আমার শ্বশুরের সাথে কথাবার্তা বললো, মানে বদরুদ্দিন সাহেবের সাথে কথাবার্তা সব কিছু বলে পরে উনিও ওনার বউয়ের কথা উঠে আর বসে, ওনার বউ যেটা বলবো তো সেটাই শুনবো। উনি বললো যে ঠিক আছে সমস্যা নাই, তুমি যদি মনে করো তাহলে নিয়ে আসো। পরে আমার রুমকিরি ওই বাসায় নিয়ে গেছে, মানে চিটংয়ে আবার নিয়ে গেছে ওনাদের বাসায়। তখন কিন্তু আমি ওই বাড়ির, মানে ওই বাসায় জামাই, ড্রাইভার আমার জামাই বলে, মানে আমাকে স্যার বলে সম্বোধন করে। আমি বাসার সব কিছু দেখাশোনা করি, বাসার বড় মেয়ের জামাই।
মানে সবার প্রতি আমার অনেক প্রেম ভালোবাসা, মোটামুটি অনেকটাই ভালোভাবে সময়গুলো কাটতেছে। এইভাবে প্রায় আপনার 1.5 মাসের মতো আমি আমার শ্বশুরবাড়িতে ছিলাম। 1.5 মাস পরে একদিন রাত্রেবেলায় হঠাৎ করে রুমকে এসে কান্না করতেছে আমার রুমে, মানে হোবাই হোবাই কাঁদতেছে। যে কান্না করতেছে ওখানে কী হয়েছে? কিছু বলে না, খালি কাঁদতেছে। কান্না করতেছে ওখানে কী হয়েছে? আমার বলে তুমি আমার একটা সত্যি কথা বলবা এমনি? আমি বললাম যে হ্যাঁ বলবো, বলবো না কেন? আমি বললে তুমি আমার আব্বার সাথে কীভাবে পরিচয়? এইভাবে আমি বললাম যে তোমার আব্বা আমাকে নিয়ে আসছে তোমাদের কারখানাতে কাজ করার জন্য, ওইখান থেকে আমাকে এই বাসায় নিয়ে আসছে। কয় না, আমার আব্বার সাথে তোমার অন্য কোনো সম্পর্ক ছিল এমনি। মানে আমার তখন আর কলিজায় পারিনি, কিরকম আমার এটা কী বলে যে তুমি এটা আমার কী বলছো, তোমার আব্বার সাথে আমার অন্য কোনো সম্পর্ক ছিল, মানে তুমি এটা আমার কী বলতেছো? পরে বলে দেখো পয়সাল, তুমি মিথ্যা বললো না, তুমি সত্যি বলো আমার আব্বার সাথে তোমার সম্পর্ক কী ছিল? মানে কিছুই ছিল না, উনি আমার বস, আমি ওনার কর্মচারী, অতটুকুই না। মানে ও সত্যিটা কারো কাছ থেকে জেনে গেছে। এটা কি ওর বাবা বলে দিছে না কারো কাছ থেকে জানতে পারছে, এটা ওই ভালো জানে। তো জেনে গেছে যে আমার ওর বাবার সাথে একটা অবৈধ সম্পর্ক ছিল, যেরকমটা আমি প্রথমেই বলেছিলাম। এখন আমার একটা মেয়ে সন্তান আছে ভাই, আমার একটা সংসার, আমি এখন কি করব? আমি ওরা বারবার বলি তুমি আমার সাথে চল, আমরা ঢাকায় চলে যাই, ঢাকায় গেলে থাকবো, এখানে থাকবো না। ও বলে আমি ঢাকায় থাকবো কেন? আমার আব্বা আম্মা তো আমার বিয়ে মেনেই নিচ্ছে, আমি তখন ভালোই আছি, আমি ঢাকায় যাবো কেন? আমি ঢাকায় যাবো না। ভাই 15 দিন কেটে গেল। এই 15 দিন মনে হয় আমি 15 মিনিটও ঘুমাইতে পারিনি। এই ঘুমাইতে আসলো আমার সাথে ঝগড়া। তুই আমার কাছে সত্যি করে বল যে আমার আব্বার সাথে তোর পরিচয়টা কেমনে হইলো, কীভাবে আমার আব্বাকে তুই চিনলি, কেন আমাদের বাসায় আসলি, আমার আব্বার সাথে তোর কী সম্পর্ক? ডিরেক্টলি আমাকে বলে যে আমার আব্বার সাথে তোর অবৈধ সম্পর্ক, আমার আব্বা ছেলেদের প্রতি একটা আকর্ষণ ছিল এবং তুই আমার আব্বার সাথে এগুলো করছিস এবং তুই গেঁয়েও ছিলি, মানে ছেলেদের সাথে তুই এগুলো করতি, তুই একটা সংস্থার সাথে ছিলি, একটা গ্রুপের সাথে ছিলি। মানে আমি পরে যেটা জানতে পারি যে ওর বাবাই কোনো একটা লোকের মাধ্যমে ওর কানে ইনফরমেশনগুলো দিয়ে দেয় এবং আমি যে আগে গ্রুপে কাজ করতাম ওই গ্রুপের লোকদের সাথে ওরে কথা বলাই দেয়, মানে রুমকে কথা বলাই দিয়ে রুমকে তখন ডিরেক্টলি জেনে যায় যে হ্যাঁ আমি এই ধরনের কাজে ছিলাম। ভাই 20 দিনের মাথায় একদিন হঠাৎ করে কোরআন শরীফ নিয়ে আসছে। কোরআন শরীফ আমি জানতাম না, তুই অজু করে আয়। তো অজু করে আমি তখন অজু করে আসি, আসার পরে বলে এটা কোরআন শরীফ, তুই মাথায় নিয়ে বল যে তুই আগে এই ধরনের কাজ করতি না, আমার আব্বার সাথে তুই কোনো অবৈধ সম্পর্ক করস নাই, আগে তুই কোনো গ্রুপে কাজ করছিস, তুই কোরআন মাথায় নিয়ে বলবি, তাহলে আমি বিশ্বাস করবো, তাহলে সংসারে শান্তি আসবে। ভাই তখন ধরেন মানে কোরআনটা সামনে, মানে আমি তখন আর মানে কী যে বলবো, আমার তখন চোখের পানিগুলো চলে আসছে, কান্না করে দিচ্ছি যে কী করবো। একে তো সামনে কোরআন, যদি কোরআনটা মাথায় নেই তাইলে মনে করেন আমার সংসারটা টিকে যাবে, মানে আমার মনে হইলো আর কি যে ও বিশ্বাস করবে, ও আর কারো কথা শুনবে না। আর আমি যদি কোরআনটা মাথায় না নিই তাহলে আমার মেয়েটা, আমার সংসারটা আমি হারাই ফেলবো। বিশেষ করে আমার মানে ছোটো মেয়েটা আর কি, মেয়েটা আমি অনেক ভালোবাসতাম, তো আমার মেয়েটার আমি হারাবো, আমি মানতে পারতেছিলাম না, কান্না করতেছি। ও বলে তুই যদি কোরআন মাথায় নিয়ে না বলিস আমি তোর এখনই তালাক করবো, আমি ডিভোর্স দিব, তুই আমার বাসা থেকে বেরিয়ে যাবি। ভাই চোখের পানি ঝরাইতে আল্লাহর কাছে বললাম, আল্লাহ তুমি মাফ করে দিও, আসলে আমার তো আর কোনো পথ নাই, মানে বাঁচার তো আর কোনো পথ। আমি কোরআনটা ভাই মাথায় নিলাম, কোরআনটা মাথায় নিয়ে বললাম তোমার আব্বার সাথে আমি কোনো অবৈধ সম্পর্ক করি নাই, কারণ আমি কোনো জ্ঞাও না, আমি কোনো ওইরকম ছেলে না যেটা তুমি মনে করতেছো, বা আমি কোনো দিন কোনো পুরুষের সাথে অবৈধ সম্পর্ক করি না, এটা বলছি। ও বলে আমি যাও, বিশ্বাস করলাম। কোরআনটা তখন নামাইলাম, নামানোর পর তখন নিয়ে গেছে। এভাবেই মনে করেন আরও মানে 10 দিন কেটে গেল। 10 দিনে আর কোনো সমস্যা হলো না, মানে সন্দেহ টন্দেহ যা যা ছিল মোটামুটি 10 দিনে শেষ হইলো। এই 10 দিন পরে আবারও শুরু হইলো, না তুমি করছো। এবার একদিন আমাকে ডিরেক্টলি ওই অফিসে নিয়ে গেছে, ওদের যে একটা অফিস ছিল, অফিসে নিয়ে বলতেছে এই লোকগুলোরই চিনো? তখন আর আমি কথা বলতে পারতেছি না। আমার বলে এদেরকে চিনো? উনি কে জানো? ওনার নাম সুজন ভাই, ওনার চিনো? তুমি ওনার আন্ডারে আসছিলে এখানে, আজ থেকে এত বছর আগে এই কাজ করছিলা। তাই না, আমার যাদের সাথে আমি কাজ করতাম তাদের সামনে আমাকে ডিরেক্টলি নিয়ে গেছে। এরপর তো আমার আর কিছু বলার থাকে না, নিচের দিকে তাকে আছে। ও বলে কোরআন শরীফ মাথায় নিয়ে একটা মানুষ মিথ্যে বলতে পারে, এটা আমার জানা ছিল না। এই ছেলেগুলোর সামনে তখন ধরেন আপনার জুতা নিয়ে আমার তখন জুতা দিয়ে পিটাইতে শুরু করে, কয়েকটা বাড়ি মেরে ও বলে তুই আমাদের বাসার ত্রিসীমানে আর কোনোদিন আসবি না, এই বলে ধরুন ও চলে গেল। আমার বন্ধু বান্ধব যারা আছে, যারা ওই লাইনে কাজ করে, সবাই বলে যে বেটা বড় লোকের মেয়ের প্রেমে পড়ছস, তারা বড় লোকের মেয়ে তোরে নিয়ে সংসার করবো, বুঝোস না বেটা আমরা যে লাইনে কাজ করে আমাদের নিয়ে কেউ সংসার করে বেটা, তা এটা কোনো কথা হইলো? আমরা তো বেটা বেশ্যার চেয়েও খারাপ, তুই কেন করলি এটা? তুই মনটা খুব খারাপ হয়ে গেল। সাথে কিছু টাকা ছিল, ওই টাকাগুলো দিয়ে তখন আমি চিন্তা করছি যে আমি সৎভাবে কিছু করব, অসৎ পথে আর থাকবো না, অসৎ পথ থেকে ফিরে আসবো, আমি সৎভাবে কিছু একটা করার পরিকল্পিত নিয়ে
আমি তখন এই সর্বপ্রথম আপনার চানাচুর যে বানায় বিক্রি করে না, ওই জিনিসটা বানানোটা শিখলাম, কীভাবে চানাচুর বানায়। সামান্য কিছু পুঁজি ছিল ওইটা দিয়ে তখন আমি চানাচুর বিক্রি করতে শুরু করলাম রাস্তার পাশে। আপনার চানাচুর বিক্রি করি, ওরকম পিঠা পিঠা গাড়িতে উঠা এখানে ওখানে চানাচুর বিক্রি করি, ওইটাই করতেছি। মানে তখন আমি এবার চিটং থেকে আবার ঢাকায় চলে আসছি, এই কাজটা ঢাকাতে করতেছি। এইভাবে একদিন জুমার নামাজে রওনা দিছিলাম শুক্রবারে। তা চানাচুরটা একটা দোকানে রেখে জুমার নামাজে রওনা দিছি, জাস্ট নামাজে ঢুকবো আর কি মসজিদের মধ্যে। এর আগে কিন্তু আমি আর কোনো নামাজ টামাজ পড়ি নাই, নামাজ কালাম করি নাই। এই প্রথম আমি মসজিদে ঢুকতেছি আমি ওইখানে ঢুলে পড়ে যাই, অজ্ঞান হয়ে যাই। জ্ঞান ফেরার পর আমি দেখি যে আমার মানে অজুখানা যে আছে, অজুখানার মাঝে আরও কয়েকজন হুজুর নিয়ে বসে আছে। তাই আমি বললাম যে আমার মাথা ব্যথা করতেছে, এই মাথা ব্যথা উঠলো। কিন্তু আমার বউ কিন্তু আমাকে ডিভোর্স করে দিছে, ডিভোর্স লেটার অলরেডি পাঠিয়ে দিছো। পরে আমাকে এই মাথা ব্যথা উঠলো, মাথা ব্যথায় তখন এই উঠছে এই মাথা ব্যথার জন্য কোনোভাবেই আমি আর নিজেরে ধরে রাখতে পারি না, নিজেরে ঠিক রাখতে পারি না। এই মাথা ব্যথা মানে ঘুরে পড়ে যায়, অজ্ঞান হয়ে যায়। মাথা ব্যথা করতে করতে আমার জীবন চলে যাওয়ার মতো অবস্থা হয়ে গেছে। আমি বললে কেউ বিশ্বাস করবে না, শেষ পর্যন্ত আমি রাস্তার পাশে ভিক্ষা পর্যন্ত করি। এই অসুস্থ শরীরে ভিক্ষা করি। ডাক্তারদের কাছে গেলে বলে অপারেশন করতে হবে, এই সমস্যা ওই সমস্যা, ভিক্ষা পর্যন্ত করি। একটা পর্যায়ে আর দিশকুল না পেয়ে সর্বশেষ পরিবারে গিয়ে উঠলাম। বহু বছর পরে গেছে, বাড়িতে যাওয়ার পরে আমার বাবা মা দুজনেই বেঁচে আছে। তারা আমার পায়ে বুকে জড়ায় ধরছে, আমার মা চিৎকার করে কাঁদতে শুরু করছে, তুই আমার একমাত্র ছেলে। মা সব কিছু বলে আমাকে বুকে জড়ায় নিল, কিন্তু আমার মাথা ব্যথাটা ভালো হচ্ছে না। সিটি স্ক্যান করাইলাম, ঢাকাতে নিয়ে গেলাম, অপারেশন করাইলো। লক্ষ টাকা আমার আব্বা খরচ করলো, লক্ষ টাকা খরচ করলো। আমাকে ইন্ডিয়া পর্যন্ত নিয়ে গেছে ট্রিটমেন্টের জন্য, অস্ত্রোপচার পর্যন্ত করা হয়েছে, কিন্তু কোনোভাবে কোনো কিছু ঠিক হয় নাই। এখনও আমি জাস্ট 2 মিনিটও ঠিক থাকতে পারি না। আর মাথা ব্যথাটা ভাই যখন উঠে আমার তখন মনে হয় যে আমার পুরো পৃথিবীটা অন্ধকার হয়ে গেছে, আমি চোখে মুখে কোনো আলো দেখতে পাই না। প্রচণ্ড মাথা ব্যথা, এবং এই ব্যথা যে এতটাই তীব্র, একটা মানুষ মৃত্যুতে কতটুকু কষ্ট পায় আমি জানি না, তবে আমার কাছে কেন জানি মনে হয় যে মৃত্যুর যন্ত্রণার চেয়েও ভয়ঙ্কর যন্ত্রণা আমার এই মাথা ব্যথা। আমি আমার মাথা ব্যথা উঠলে আমার নিজের শরীরের মাংস নিজে কামড়ায় খাই। বিশ্বাস করবেন আমার মাথায় একটা চুল নাই, আমার চুলগুলো অনেক লম্বা ছিল। আমি নিজে টাইনে আমার মাথার চুলগুলো আমি ছিঁড়ে ফেলছি, নিজে টাইনে ছিঁড়ে ফেলছি। মাথার চুলগুলো আমি নিজে টাইনে ছিঁড়ে ফেলছি। এত পরিমাণের ব্যথা আজকে দীর্ঘ অনেকগুলো বৎসর ভাই। এই মাথা ব্যথায় না পারলাম বিয়ে করতে, না পারলাম সংসার করতে। আমার মেয়েটারে নিয়ে পরে রুমকে অন্য কোথাও বিয়ে বসে, আমার মেয়েটি নিয়ে রুমকে ভালো আছে, রুমের সাথে আমার আর কোনো যোগাযোগ হয় না। কোথায় আছে না আছে সেটা আমি জানি না, আমি শুধু জানতে পারছি ও বিয়ে বসছে, ওদেরকে জানতে পারছি। আর এখন ভাই এমন একটা অবস্থা যে আমার মা হুজুর, কবিরাজ, খোনার কোনো কিছুই বাদ রাখে নাই, ডাক্তার, কিন্তু শেষ পর্যন্ত আম্মা আল্লাহর উপরে ছেড়ে দিয়েছে। এখনও পরিবার আমাকে জিজ্ঞেস করে মাথা ব্যথা হলো কেমন করে। কারো কাছে বলতে পারি না যে আল্লাহর 30 সিরফা কোরআন আমি মাথায় নিয়েছি, কারো কাছে বলার ভাষা নাই। আজকে মৃত্যুর ধার প্রান্তে এসে দাঁড়িয়েছি, এবং আপনার গল্পগুলো আমি বেশ অনেক দিন ধরে শুনি। আপন ভাই, আমি আমার কথাগুলো আপনাকে বললাম, এবং আমি জানতে চাই আপনি তো আজকে অনেক মানুষের গল্প প্রচার করছেন, অনেক বড় বড় হুজুরদের সাথে পরিচয়, অনেক বড় কবিরাজদের সাথে পরিচয়। আমার জন্য যদি এইটুকুন উপকার করতে পারেন, একটা ভালো হুজুরের সন্ধান আমাকে দিতে পারেন, আমি সেই হুজুরের কাছে গিয়ে আমার মাথাটা আমি হুজুরের সামনে মেলে দিব। ওনার ফুঁয়েতে যদি আমার কাজ হয়, কোনো কবিরাজের কাছে যদি আমাকে একটু নিয়ে যান, আমি একটা রাত একটু নীরবে ঘুমাতে চাই, 1 ঘন্টা আমি একটু শান্তিতে ঘুমাতে চাই। ভাইরে, আবার যখন ঘুমটা আসে চোখটা বন্ধ করে, তখনই মাথার মধ্যে এমনভাবে কামড় দিয়ে লাফ দিয়ে উঠে আমি চিৎকার করতে শুরু করি। ভাই, কোন ডাক্তার আমাকে ভালো করতে পারবে, কোন কবিরাজ আমাকে ভালো করতে পারবে আমার জানা নাই। তাই আপনার কাছে অনুরোধ জানাইলাম। আমার মাও বললো আপনাকে বলার জন্য, তাই আমিও বললাম, যদি পারেন কোনো একটা হুজুর বা কবিরাজের সন্ধান দিয়েন, যার কাছে গেলে আমার মাথা ব্যথাটা ভালো হবে। ভালো থাকবেন ভাই, আসসালামু আলাইকুম। প্রিয় বন্ধুগণ, সবাইকে অনেক বেশি ধন্যবাদ এতক্ষণ পর্যন্ত আমার সাথে থেকে বরিশালের ভাই ফয়সালের জীবনের বাস্তব গল্পটা শোনার জন্য। বন্ধুগণ, শুরুতে আমি আসলে আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। তার বড় কারণ হচ্ছে, আমি যখন গল্পটা রেকর্ড করতে বসছি, আমার এই রুমটা নয়েজ ক্যান্সেলিং, মানে বাইরের শব্দ আসে না। তারপরেও আকাশে এত পরিমাণের বিদ্যুৎ চমকাচ্ছিল যে এই রেকর্ড করতে আমি পারতেছিলাম না। এবং আপনারাও হয়তো সেই সাউন্ড, বৃষ্টির সাউন্ড এবং বিদ্যুৎ চমকানো সেই সাউন্ড শুনতে পেয়েছেন। এটার জন্য হয়তো আপনাদের গল্প শুনতে কিছুটা বিঘ্ন ঘটেছে, এই জন্য আমি ক্ষমা চেয়ে নিচ্ছি, আপনারা আমাকে ক্ষমা করবেন। এবং গল্পের যে ফয়সাল ভাই লাস্টের যেটা বললো যে ওনার যে সমস্যাটা,
দেখেন, আমি এই গল্পটার শুরুতে আপনাকে বলেছিলাম যে এই গল্পটা আপনাকে এক কঠিন বাস্তবতার সম্মুখীন করবে এবং আপনাকে এই গল্পটা একটা শিক্ষণীয় গল্প হবে বটে। আমি জানি না গল্প থেকে আপনি কতটুকু শিখতে পেরেছেন। একটা বাবা একটা মা, যখন অনেকেই আছে যে অনেক বিত্তশালী পরিবারের বাবা মারা আছে, যে সন্তান একটা অপরাধ করলে তারা মায়েরা ঘর থেকে বের করে দেয়। এই সন্তান একটা অপরাধ করলে তারা মায়েরা ঘর থেকে বের করে দেয়। যে বাবা মাগুলো আমার গল্পটা শুনেছেন তারা দেখেন যে সন্তানটাকে আপনি কোলে পিঠে করে 10 মাস 10 দিন পেটে ধরে দুনিয়াতে আনলেন, যে সন্তানের জন্য এত কিছু করলেন, সেই সন্তানের ভুলের কারণে তাকে মায়েরা ঘর থেকে বের করে দিলেন। আজকে ফয়সালের জীবনে যে ঘটনা ঘটেছে, আপনার ছেলের জীবনে সেম একই ঘটনা ঘটতে পারে। এই জন্য সামান্য কারণে সন্তান শত অপরাধ করুক, শত ভুল করুক, আপনার বাবা আপনার মা আপনি তাকে শাসন করেন, তবে সেই শাসন নয় যেই শাসনে সন্তান আপনার ঘর ছেড়ে চলে যাবে। আরেকটা বড় বিষয়, আমরা কথায় কথায় কোরআন মাথায় নিয়ে ফেলি। আমি এরকম অনেক মানুষ দেখেছি, কিছু থেকে কিছু হলে হুট করে কোরআনটা মাথায় নিয়ে নিই। ভাই, এই কোরআনটা কী? আল্লাহর এই কোরআন শরীফটা কী? এটা একবার আপনি চিন্তা করেন। এই কোরআন কোথায় নাজিল হয়েছে? কোরআনের অর্থ কী? কোরআন কে নাজিল করেছে? কোরআন থেকে কী ঘটে? আমরা কথায় কথায় কোরআন মাথায় নিয়ে দিই। আমি দেখি বেশিরভাগ গ্রামে বউ শাশুড়ি এটা ঝগড়া করে, এই বউয়ে হঠাৎ করে কোরআন মাথায় নিয়ে নেয় বা শাশুড়ি হঠাৎ করে কোরআন মাথায় নিয়ে আনে যে কোরআন মাথায় নিয়ে বললাম। নেভার। কোরআন খুব সস্তা জিনিস না। এই ফয়সাল ভাই বাংলাদেশ সহ দেশের বাইরে বিভিন্ন জায়গায় উনি কোনো কিছু বাদ রাখে না। ওনার বাবা লক্ষ লক্ষ টাকা উনি শেষ করছে শুধু মাথার জন্য। উনি আমাকে বললো যে কোনো হুজুর কবিরাজের সন্ধান আমি দিতে পারি কিনা। একমাত্র রাব্বুল আলামিন মহান আল্লাহ তাকে ভালো করতে পারে। আমি দোয়া করি আল্লাহ যাতে তাকে সুস্থ করে দেয়। মানুষটা যাতে যে ভুল করেছে সেই ভুল পথ থেকে তো ফিরে আসছে, আল্লাহ চাইলে তো মাফ করতে পারে। আল্লাহ তাকে মাফ করে দেবেন। আপনারা যারা তার গল্প শুনেছেন আপনাদেরকেও বলবো আপনারা দোয়া করবেন আল্লাহ তাআলা যেন ফয়সাল ভাইকে মাফ করে দিয়ে আল্লাহ যে তার মাথা ব্যথাটা যাতে ভালো করে দেয়। আপনাদের কাছেও দোয়া আছে, আপনারা সবাই দোয়া করবেন। এবং আপনাদের মাধ্যমে যদি কারো কাছে এরকম কোনো সন্ধান থেকেও থাকে, আপনারা কমেন্ট বক্সের মাধ্যমে আমার সাথে যোগাযোগ করবেন, অথবা ভিডিও ডিসক্রিপশানে ইমো নাম্বার আছে, যদি ফয়সাল ভাইয়ের জন্য কিছু করতে পারেন আমার সাথে যোগাযোগ করুন, আমি আপনাদের সাথে ফয়সাল ভাইয়ের যোগাযোগ করাই দিব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই শুভকামনায় আজকের মতো এখানে বিদায়। দেখা হবে অন্যদিন অন্য কারো বাস্তব জীবনের গল্প নিয়ে। আল্লাহ হাফেজ এন্ড আসসালামু আলাইকুম।